বাস্তু, এই বিষয়টা নিয়ে আমরা ভাববো কেন? বসত করতে গেলে বাস্তু লাগে, বাঁচতে গেলে বাস্তু লাগে। বাস্তু ছাড়া তুমি কিছু করতে পারবে না। নিঃশ্বাস নিতে গেলেও বাস্তু মেনেই নিঃশ্বাস নেওয়া উচিত। মানে বাস্তুটা কেন প্রয়োজনীয়? যেটা ছাড়া মানুষ বাঁচতেই পারে না, সেটা হচ্ছে অর্থ। সেই দিকটা বলিষ্ঠ করতে গেলে তোমাকে বাস্তু তো মেনে চলতে হবে। কিন্তু আগে একটা সময় এই বাস্তু নিয়ে খুব একটা কথা হতো না। মাঝখানে অতি শিক্ষিতের দল বেড়ে গেছিল বলে আমার ধারণা, তারা সবটাকেই অগ্রাহ্য করত। মানে বাস্তু এতটা এফেক্ট করে যে হ্যাঁ। মানুষের সম্পর্কের উপর প্রভাব পড়বে। পড়বে না, ভীষণ পড়বে। বাস্তু খারাপের জন্য কিন্তু সম্পর্ক অনেক খারাপ হচ্ছে। অনেকের কাছে শুনেছি যে রাস্তায় কিছু ভুল জিনিসের উপর পা ফেললে নাকি সমস্যা হতে পারে, এবং আমরা দেখো, যদি বাড়ি চলে আসি। না, এটা এখনই বললে লোকে ভয় পাবে। কেন ভূত বললে আবার অনেক কিছু বলবে, নেগেটিভ এনার্জি। ভূত বলে কিছু হয় না, নেগেটিভ এনার্জি। তখণ্ড দিয়ে আর কি এফেক্ট পড়ে বাড়ির বাস্তুতে? ভীষণ ভীষণ পজিটিভ এফেক্ট পড়ে। দিদি, একটা জিনিস আমরা জানি বা দেখতে পাই যে মিররের বা আয়নার একটা বড় গুরুত্ব রয়েছে বাস্তুতে। আয়নায় তুমি যা দেখাবে সে তোমাকে সেই চিত্রটাই দেবে। সেই জন্য আয়নার ভূমিকা অনেক বড়। দিদি, বাস্তু যখন একটা বাড়ির রয়েছে, তার মানে দেশেরও একটা বাস্তু রয়েছে। একদম। এবং সেটা কিন্তু সবার ওপরেই কম বেশি বর্তাবে। তাতে তুমি চাও আর না চাও, তুমি এফেক্টটা পাবে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন বাস্তুবিদ এবং স্পিরিচুয়াল হিলার মধুমিতা ভট্টাচার্য। এই পডকাস্টে আমরা আলোচনা করেছি বাস্তুশাস্ত্র নিয়ে। একজন মানুষের বাড়ির বাস্তু যদি ভুল হয়, তাহলে তার জীবনে কি কি সমস্যা আসতে পারে এবং সেই সমস্যা সমাধানের কোনো উপায় রয়েছে কিনা, সে সমস্ত বিষয়ই আলোচনা হয়েছে এই পডকাস্টে। দিদি, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি দিদি। আজকে কিন্তু আমরা আবারও বাস্তু নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এর আগে আমাদের যে পডকাস্ট ছিল বাস্তু নিয়ে, সেটা তো মানুষ ভীষণ পছন্দ করেছেন। তাই আবারও রিকোয়েস্ট এসছে যেন বাস্তু নিয়ে আমরা আবারও আলোচনা করি আপনার সঙ্গে। দিদি, প্রথমেই জানতে চাইবো যে বাস্তু, এই বিষয়টা নিয়ে আমরা ভাববো কেন? মানে বাস্তুটা কেন প্রয়োজনীয়? বসত করতে গেলে বাস্তু লাগে, বাঁচতে গেলে বাস্তু লাগে, এটা বুঝতে হবে। আর এটা আমি সবসময় বলি, এটা তো আমার তৈরি বা কোনো বাস্তুবিদের তৈরি বা অ্যাস্ট্রোলজারদের তৈরি এই নিয়ম নয়। পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে, তার একটা তো ভাইব্রেশন আছে, এনার্জি আছে। তো সেটা যদি আমরা অস্বীকার করব মনে করি, তাহলে বাস্তু মানব না। আর যদি সেটাকে স্বীকার করব বলি, তাহলে তো বাস্তু মানতে হবে। বাস্তু ছাড়া তুমি কিছু করতে পারবে না। নিঃশ্বাস নিতে গেলেও বাস্তু মেনেই নিঃশ্বাস নেওয়া উচিত, যেটা আমরা করি না। ভেবে দেখো না। দিদি, এই যে ধরুন বাস্তুশাস্ত্র, এটা কেন তৈরি করা হয়েছিল? মানুষের সুবিধার জন্যই নিশ্চয়ই। একদম 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 একদম। সুবিধা মানে, দেখো, সবটা 100% তুমি মেনে কিন্তু কিছু করতে পারবে না। কিন্তু যদি কিছুটাও, মানে 80-85%ও যদি কেউ বাস্তু মেনে চলে, সে কিন্তু তোমাকে উপকার করছে না। বা আমি বাস্তুবিদ বলে আমি বললাম বলে আমার কিছু উপকার আসবে না। সে নিজের এবং নিজের পরিবারের, এবং সবথেকে বড় কথা, যেটা ছাড়া মানুষ বাঁচতেই পারে না, সেটা হচ্ছে অর্থ। সেই দিকটা বলিষ্ঠ করতে গেলে তোমাকে বাস্তু তো মেনে চলতেই হবে। কিন্তু আগে একটা সময় এই বাস্তু নিয়ে খুব একটা কথা হতো না। আজকে যেমন ধরুন আমরা অনেক কথা না বলছি না এটা না, নিয়ে। একটা সময় কথা হতো না, তখন সবাই জানতো বাস্তুটা কি। আর এখন মাঝখানে অতি শিক্ষিতের দল বেড়ে গেছিল বলে আমার ধারণা, তারা সবটাকেই অগ্রাহ্য করত। তারপর যখন দেখছে না আস্তে আস্তে পতনের দিকে যাচ্ছি, তখন আবার বাস্তু নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। বাস্তু কিন্তু আগে ছিল। আগের প্রত্যেকটা বাড়ি, প্রত্যেক রাস্তা, এমনকি গাছ যে পোঁতা হবে যে কোন দিকে, সেটাও মেনে হতো। এবং সেগুলো তো আমরা সব নষ্ট করে ফেলেছি। এবার কি হচ্ছে, যখন আমরা প্রকৃতিকে নষ্ট করছি, যেটা আসল বাস্তু মেনে হয়, তখন আমরা দেখছি কি বিপদে পড়ছে, আমরাই বিপদে পড়ছি। তখন আমরা আবার চলে গেছি সেই পুরাতন সনাতনী সেই বাস্তু পদ্ধতি। বাস্তু কিন্তু আগে সবাই মেনে চলতো। তুমি একটু পুরনো বাড়িগুলোকে দেখো না, ব্রহ্মস্থানকে হালকা রাখা, একটা দিকে খিড়কি, ঠিক তার অপোজিটে হচ্ছে তোমার আর একটা বেরোনোর পথ। তুমি একটু ভেবে দেখো, আমরা যেটা পুরনো বাড়িগুলোতে দেখতাম।
হ্যাঁ, একটা ক্রস ভেন্টিলেশনের তো ব্যবস্থা হ্যাঁ। থাকতোই আগে। এবং সেটা শুধু যে পুরো গোটা জমিটাতে থাকতো না, বাড়িরও প্রত্যেকটি ঘরেরও তাই থাকতো। নিচু দরজা থাকতো, মাথা নিচু করে ঢোকার ব্যাপার থাকতো। কেন, এটা কি প্রয়োজনীয়? হ্যাঁ, একদম। বাস্তু মানে কি? বাস্তু হচ্ছে মন্দির। যেখানে আমরা থাকছি সেটা আমাদের মন্দিরের সমান হওয়া উচিত, যেটা এখন কিন্তু একদমই হয় না। এমনি দেখবে তুমি যত পুরাতন মন্দির সব কিন্তু মাথা নিচু করে ঢোকা, সেটা তো ভগবানের একটা বাসস্থান। তা আমরা যেখানে বাস করছি সেটা আগের দেখবে অনেক উঁচু হয়তো দরজা, কিন্তু খানিকটা কিন্তু সেটা ইউজ হতো না। এমনি যখন মানুষ চলাচলের জন্য করতো তখন কিন্তু একটা ছোট্ট জায়গাকে ধরা হতো এবং মাথা নিচু করে সেখানে প্রবেশ। হ্যাঁ, বেনারসে আমি যে গেলাম বিভিন্ন মন্দিরে কিন্তু আমি তাই দেখলাম যে মাথা নিচু শুধু করেই ঢুকতে বেনারস না, হচ্ছে। তুমি দক্ষিণ ভারতের দিকে যাও, তাহলে এগুলো তো আমরা কিছুই মানছি না। তারপরে যত্রতত্র আবর্জনা, আগে কিন্তু সেটা হতো না। হ্যাঁ, মানছি যে প্রচুর জনসংখ্যা বেড়েছে, কিন্তু জনসংখ্যা বেড়েছে মানেই তো আমি তো আমার মতন যথেচ্ছাচার করতে পারি না। আমরা সবকেই বিপরীত দিকে মানে ধাবিত করার চেষ্টা করছি, আর সেটা কি হচ্ছে? প্রকৃতির বিরুদ্ধে হচ্ছে। তখনই পতন আমরা দেখছি। আর এখন তো প্রচণ্ড বাস্তু মানে খুবই মানুষ চেষ্টা করছে যে করার, আবার বিরুদ্ধে সমালোচনাও প্রচুর আছে। আপনার কাছে তো বহু মানুষ আসেন নিজেদের সমস্যা নিয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে কি সমস্যা সব থেকে বেশি দেখতে পাচ্ছেন? রোগ ব্যাধি আর পয়সা কড়ি। আর একটা যেটা খুব হচ্ছে সেটা হচ্ছে যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, মানে ঘরের ভিতর একসঙ্গে আছে কিন্তু একসঙ্গে নেই। এটা তো মানে সেই বলবো কি, মানে করোনাকেও হার মানিয়ে দিয়েছে এমনভাবেই এটা ভেতরে ঢুকে পড়েছে। এর জন্য মানুষ, তবে এটা কিছুটা তো হলেও আমি তো বলবো বাস্তুত্ব আর একটা সমস্যা আছেই। মানে বাস্তু এতটা এফেক্ট করে যে মানুষের হ্যাঁ, সম্পর্কের উপর প্রভাব হ্যাঁ, পড়বে? পড়বে না, ভীষণ পড়বে, ভীষণ পড়বে। তোমার ঘুম থেকে ওঠা, তোমার শুতে যাওয়া, তুমি কোন দিকে মাথা করে শুচ্ছ, কোন দিকে তাকিয়ে বসে খাচ্ছ, কোন দিকে পড়ছো, কিভাবে তুমি বাড়ির থেকে বেরোচ্ছ, কোন মুখ করে তুমি বাড়ির থেকে বেরোচ্ছ, বাড়িতে ঢোকার সময় তোমার বাড়ির সামনে কোনো আবর্জনা আছে কিনা, সমস্তটা তোমার জীবনের উপর নির্ভর। এটা আমার তৈরি একটাও নয়। তুমি একটু তোমার নিজের জীবনটা দিয়ে ভাবো না। আজকে এত যারা একটা সেই জায়গায় পৌঁছেছে প্রতিষ্ঠিত মানুষ, তারা এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত টাইম মেনটেন, এত কিছু করে কেন? নিশ্চয়ই তার পেছনে তো কোনো লজিক আছে। আমি যখন ইচ্ছা যা খুশি চিন্তা করলাম, যখন ইচ্ছা যা খুশি খেলাম, যেখানে বিছানায় বসে খেয়ে নিলাম, ওইটা খেয়ে নিলাম, এটাতে এফেক্ট হয় না ভাবছো? প্রচণ্ড হয়। মানে ধরুন আমাদের একটা বাড়ি, আমরা সেই বাড়িতে থাকি বা ফ্ল্যাটে আমরা থাকি, কি কি জিনিস ঠিকঠাক হওয়া প্রয়োজন, কি কি বিষয় আমাদের ভাবা উচিত? একটা বিষয় তো তোমার বাথরুম, একটা রান্নাঘর আর ব্রহ্মস্থান, এই তিনটে যদি মেনটেন করা যায়, দেখা গেছে তুমি অনেকটা জীবনের ভালো সময় দেখতে পাবে। অবশ্যই তোমাকে কাজ করতে হবে, যেটা আমি সবসময় বলি। বাস্তু ভালো আছে, তুমি ভাবছো আমার বাস্তু ভালো আছে আমি শুয়ে থাকবো, সেটা করলে হবে না। অবশ্য অলসতাও আসে কিন্তু তোমার নেগেটিভ এনার্জির জন্য, সেটাও তোমায় ভাবতে হবে। মানে একে অপরের পরিপূরক। একে তুমি বাস্তু মেনে কিছু করছো না, তুমি লেথার্জিতে আছো। তুমি যদি ঠিকঠাক কাজ করো, বাস্তুটা ঠিক করে মানো, তোমার মধ্যে তো সেই এনার্জিটাও তো পজিটিভ আসবে, তখন তুমি কাজগুলোও পজিটিভ করবে। তো তিনটে জিনিস তোমাকে ভীষণভাবে মানতে হবে। দিদি, তিনটে যদি আমাদের একটু ডিটেলে বুঝিয়ে বলেন, কি কি হওয়া উচিত, কি কি হওয়া উচিত নয়। যেমন আমি একটা কথা আগেও বলেছি, আবার বলছি, বাথরুম যদি ঈশান কোণে হয় তার কোনো রেমিডি হয় না। সব সময় চেষ্টা করতে হবে বাথরুমটা সব সময় যেন দক্ষিণ পশ্চিমটা আমি সব সময় মানে সাজেস্ট করে থাকি। এবং যখন আমরা বসছি, পটিতে বসছি বা স্নান করতে বসছি, তখন আমাদের মুখটা যেন উত্তরে থাকে, পূর্ব দিকে যেন না থাকে। এটা আমি সব সময় সব জায়গায় বলি, আবার বলছি। রান্নাঘরের দিকটা যে দিদি অনেকে বলেন সেটা যেন সাউথ ইস্টে হয়। রান্নাঘর সবসময় দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত। আর বিশেষ করে সিঙ্কটা যদি হয় সেটা তো তোমার দক্ষিণ দিকে হতেই হবে, তা নাহলে তোমার ওয়েস্টে খুবই অসুবিধা হয়। ঠিক আছে, এটা একটা। আর একটা হচ্ছে যদি কারোর পশ্চিম দিকে রান্নাঘর হয়, এখন বহু মানুষ আমার কাছে আসছে যে পশ্চিম দিকে রান্নাঘর আমি কি করব, ভেঙে ফেলা সম্ভব নয়, ফ্ল্যাটে বিশেষ করে ভেঙে ফেলা সম্ভব নয়, তার কিন্তু আলাদা রেমিডি আছে।
পাইরাইট বা ক্রিস্টাল ক্লিয়ার কোয়ার্টসের বল যদি তুমি র বা হোক বা এমনি যদি বল তুমি রান্নাঘরে কাঁচের বাটিতে রাখো, তাহলে কিন্তু অনেকটা সান এনার্জি পায়, সেটা কিন্তু অনেকটা তোমার শরীর স্বাস্থ্য ভালো রাখে। কিন্তু বাথরুমের কিন্তু কোনো ওইভাবে রেমেডি হয় না যদি তোমার ঈশান কোণে বাথরুম থাকে। মানে এটা অনেকের কাছেই আমি শুনেছি যে ঈশান কোণে বা নর্থ ইস্টে যদি আমাদের কোনো ওয়াশরুম থাকে তাহলে নাকি ক্যান্সার অবধি হতে হ্যাঁ, পারে। ক্যান্সার মানে তুমি মানে আমাদের যেটা শাস্ত্রে আছে সেটা হচ্ছে মারণ ব্যাধি, এবার সেটা তো অনেক কিছু হতে পারে। এবং এটাও লেখা আছে শাস্ত্রে যে তোমার আস্তে আস্তে জেনারেশন থেকে জেনারেশন কিন্তু ক্রমশ অধঃপতনে যাবে। ওটা তো কুবেরের জায়গা, মা লক্ষ্মীর জায়গা। সবসময় নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ভারী কোনো আসবাবপত্র থাকবে না। ওখান দিয়ে মানে কলের জলের যে মানে আসা যাওয়ারও কোনো বন্দোবস্ত যেন না থাকে। আর তোমার নোংরা আবর্জনা তো একদমই থাকবে না। বাড়ির যে পয়ঃপ্রণালী যেটা তোমার চলে যাচ্ছে সেটাও যেন ওদিকে না থাকে। অনেকে বলছে আমার তো পশ্চিমে গিয়ে পড়ছে কিন্তু পাইপটা এদিক দিয়ে যাচ্ছে, সেটাও যেন না থাকে। ঈশান কোণটা পবিত্র স্থান। আমাদের বাড়ির যদি বলি, আমি চৌহদ্দির যতটা বলি, সব থেকে পবিত্র স্থানই হচ্ছে ঈশান কোণ, সেটা হচ্ছে উত্তর পূর্ব কোণ। এবার তাহলে বুঝতে পারছো বাড়ির মধ্যে যদি একটা কোণ অত পবিত্র হয়, সেটাকে আমি কি দিয়ে অপবিত্র করতে পারি কি? ঈশান কোণের কিন্তু কোনো অন্য কোনো রেমেডি হয় না, ওটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, পারলে ওইখানে ওই কোণায় ঠাকুর রাখো। যদি কারো বেডরুম হয় হ্যাঁ, ভালো, ঠিক আছে, হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। হ্যাঁ, ভীষণ ঈশান কোণ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমি তো বেশিরভাগ ফ্ল্যাটে ঢোকার সময় দেখছি যে বাড়ির বাইরে জুতো রয়েছে, বলছে দিদি এটাই আমার ঈশান কোণ। এবার কি আছে রেমেডি? তোমার বাথরুম থাকলে কোনো রেমেডি নেই, কিন্তু জুতোটা অন্তত একটা কভার করে রাখো। এটাও তো রাখা যেতে পারে, ওপেন যদি নাই রাখলাম, আমি একটা কভার করে রাখলাম। বিশেষ করে পাপোশগুলো মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করলাম। আর যদি কাঠের দরজা হয় তাহলে দরজায় একটা যে কোনো মেটালের একটা স্বস্তিক বা একটা ওং চিত্র রাখলাম, ভালো হবে। মেটালের হতে হবে। মেটালের হতে হবে, মেটাল ছাড়া কাজ হয় না। উডেন ডোর হবে আর মেটালের একটা চিহ্ন থাকবে, তোমার এনার্জি কিন্তু অনেক পজিটিভ হবে, অনেক অনেক। এটা প্রমাণিত হয়েছে যে সত্যিই তাই হয়। এতে রোগ ব্যাধি যেমন ভীষণভাবে কমে যায়, তোমার অর্থেরও কিন্তু একটা সমাগম হয়। আর যদি কেউ ব্যবসা করছে সেই বাড়িতে, তুমি দেখবে যদি তারা ঠিক মতো বাস্তু না মানে, আস্তে 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 কিন্তু বহু এরকম তুমি একটু ভেবে দেখো, আগে হয়তো অনেক দু পুরুষ আগে ভালো ব্যবসা ছিল, আস্তে আস্তে কিন্তু সেটা কোথায় মিলিয়ে গেছে। তুমি একটু পর্যালোচনা করে দেখো, তার বাস্তুতে নিশ্চয়ই কোনো সমস্যা ছিল। আমাদের কপালের থেকেও বাস্তুর জিনিসটা বেশি। আমি হয়তো অনেক ভালো ভাগ্য নিয়ে এসেছি, কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠছি এবং বাড়ির থেকে বেরোচ্ছি, আবার রাত্রে সব কাজ করে আমি বাড়িতেই ফিরছি, এনার্জিটা কোথায় আসছে? বাড়িতে আসছে। সারা দিনের কাজের রেজাল্ট জিরো। আর কি কি সমস্যা থাকতে পারে একটা বাড়িতে, মানুষ কি কি সমস্যায় পড়তে যেমন পারে? এখন দেখছি আমি ব্রহ্মস্থানকে খুব ভারী করে ফেলছে, মানে ভারী সোফা টোফা দিয়ে সাজিয়ে ফেলছে। হ্যাঁ, মানে অনেকে আবার দেখছি ব্রহ্মস্থানই অ্যাকোরিয়াম রাখছে। এইগুলো একদম চলবে না। ব্রহ্মস্থানকে ফাঁকা রাখো। হ্যাঁ, মানছি যে এখন ফ্ল্যাট ছোট হয়ে গেছে, সব সময় সব কিছু মেনটেন করা সম্ভব নয়, কিন্তু ওই মাঝখানটা একটু ফাঁকা রেখে অন্য দিকগুলো ইউজ করো। দিদি, ব্রহ্মস্থানটা আমরা বিচার করব কিভাবে? ধরুন অনেক সময় তো সম্ভব হয় না যে একজন বিশেষজ্ঞের কাছে যাওয়া, বাড়িতেই যদি আমরা চেষ্টা করি বোঝার জন্য, কিভাবে বুঝবো? মোটামুটি ফ্ল্যাটের তো আমরা সবাই জানি যে কত স্কোয়ার ফিটের আমরা ফ্ল্যাটটা কিনছি, তাহলে চারদিক থেকে যদি একটা মিডিল স্থান নেওয়া যায় তাহলে ওটাই ব্রহ্মস্থান। এবার ওইটাকে তুমি ধরো, আমি যদি বলি একটা 800 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট, তার মানে আমার চারদিকে যদি সমানভাবে একটা তো পয়েন্ট আমার আসবেই, সেটা তো আমরা নির্ণয় করতে পারি। মাঝখানে সেটা থেকে মোটামুটি 1.5-2 ফুট অবধিও তুমি ব্রহ্মস্থান রাখো, রেখে তারপর তুমি কাজ করো, কারণ এখন অনেক ছোট ছোট ফ্ল্যাট মানুষের সম্ভব নয়। কিন্তু আমি দেখছি যারা তৈরি করছে তখনই তাদের একটু বোঝা উচিত যে এই স্থানটা যদি আমি একটু ফাঁকা রাখার জন্য ব্যবস্থা করি, তাহলে যে মানুষটা নিচ্ছে তার যেন একটু ভালো হয়। ব্রহ্মস্থানকে কিন্তু কখনো ভারী কোনো কিচ্ছু দিয়ে পূর্ণ করা যাবে না।
ওখানটা বলা হয় এয়ার, মানে আমাদের যদি নাভিটা বলি, যদি সব সময় চাপা দেয়া থাকে, তাহলে কি হবে, কষ্ট হবে তো, হ্যাঁ কি না? অবশ্যই। তো এটাও তো ঠিক তাই। সাউথের দিকের অনেক বাড়িতে দিদি তার জন্য আমরা দেখেছি যে মাঝখানটা খালি, বৃষ্টির জল পড়ে, হুম, তাই না? এটা মানে বলো। এটাই রিজন। হ্যাঁ, আগেও কিন্তু আগেরকার বাড়িগুলো তাই ছিল, দেখবে। মানে সাউথ আজও মেনটেন করছে, আমরা ভুলে গেছি। আমরা তো, আমি আর বললাম না এক্ষুনি, অনেক কথা বলা হবে, আমরা তো অনেক জেনে গেছি। তুমি দেখবে ওদের ওদের প্রত্যেকটা বাড়িতে ওই মাঝখানটা কিন্তু ফাঁকা, এমনকি পুরো জল, মানে পুরো এয়ার জল সব কিছু আসছে, রোদ জল ঝড় সব কিছুই পড়ছে, ওরা তাকে ঘিরে কিন্তু বাড়িটা করছে। ফ্ল্যাটে সম্ভব নয়, কিন্তু আমি তবু বলবো যে ব্রহ্মস্থান যেটুকু পারো ফাঁকা রাখার চেষ্টা করো। কিন্তু যারা বাড়ি বানাচ্ছেন তাদের পক্ষে তো পসিবল চাইলে। হ্যাঁ, পসিবল তো। একটা বড় ড্রয়িং রুম করে দাও, ওই ড্রয়িং রুমের মাঝখানটায় কিচ্ছু রেখো না, একটা ধার করে সোফা টি টেবিল হ্যানা ত্যানা রাখো, ওখান দিয়ে হাঁটা চলা করো, কি আছে, কোনো অসুবিধে নেই তো। আমাদের মানতে হবে তো, আমরা তো অসুবিধে করে ফেলে বলছি কি করব এখন। বাড়ি যদি আমি যখন করছি তখন ব্রহ্মস্থান অনায়াসে ফাঁকা রাখা যায়। হয়তো আমি এয়ারই করতে পারলাম না, ওপেন করতে পারলাম না, কিন্তু সেখানে তো কোনো কিছু আসবাব রেখেও আমি চাপা না দিয়েও রাখতে পারি। পারলে আমরা অনেক কিছু করতে পারি, না করলে এখন কি করা যাবে। ব্রহ্মস্থান, টয়লেট, ঈশানকোণ, রান্নাঘর, এইগুলো যদি একটু মেনটেন করা যায়, তাহলে জীবনের অনেকটা অংশ কিন্তু তুমি ওইখানেই পজিটিভ করে ফেললে। এবার তোমার কর্ম, তোমার ভাগ্য। অনেক সময় দিদি আমরা দেখি যে ফ্ল্যাটের ক্ষেত্রে মাল্টিপল ওয়াশরুম থাকে, বাড়িতেও মানুষ বানান, তো যখন বাথরুম অনেকগুলো হয়ে যাচ্ছে তখন তো একটা নির্দিষ্ট দিকে করা সম্ভব নয় সেক্ষেত্রে। ওই যে বললাম, ওই ঈশানকোণটা ছেড়ে দিয়ে তুমি অন্য দিকগুলোই করো না, পশ্চিমে করো, দক্ষিণে করো, উত্তর পূর্বটা আমার মনে হয় অ্যাভয়েড করা উচিত বাথরুমের বাদ ক্ষেত্রে। বাকি দিকগুলোর প্রত্যেকটারই রেমেডি রয়েছে। হ্যাঁ, রেমেডি না, ওগুলো তো দিক এমনি, ওরা রেমেডি দিয়ে কী হবে, ওগুলো তো এমনি দিক, তোমার বাস্তু মতে ওগুলোই দিক। এবার কেউ হয়তো উত্তর দিকে ঈশান কোণে না করে উত্তর দিকে করে ফেলেছে, তারও কিন্তু রেমেডি আছে। আর একটা জিনিস মেনটেন করা উচিত, আমি এটা অনেক ঘরে গিয়ে দেখলাম, সেটা হচ্ছে ওয়াশরুম আর রান্নাঘর একদম এক দেওয়ালে। এটাও কিন্তু যারা তৈরি করছে তাদের একটু জানা উচিত। তার জন্য তার কিন্তু রেমিডিও আমি বলে দিচ্ছি, যে দুটো মধ্যে যে দেওয়ালটা আছে, একটা দেওয়ালের মানে যে কোনো একদিকে, যদি রান্নাঘরের দিকে হয় সম্ভব হয় তাহলে রান্নাঘরের দিকে, আর যদি ওয়াশরুমের দিকে সম্ভব হয় তাহলে ওয়াশরুমের দিকে 3 থেকে 4 ইঞ্চি গ্যাপ দিয়ে আর একটা দেওয়াল তুলে দাও, ভ্যাকুম করে রাখো জায়গাটা, জুড়ে যাতে না যায়, যাতে জুড়ে না যায়। এটা তো সায়েন্টিফিক্যালিও তাই না? হ্যাঁ, একদম। মানে রান্নাঘরের কিন্তু মানুষ মানে দেওয়ালটা না গো, কমন এই যে থাকলে তুমি বলে সমস্যা। সায়েন্টিফিক্যালি, এটা তুমি বুঝছো, মানুষ কিন্তু বুঝছে না, কিছু হয় না, এই আবার একটা বলে দিল, কিন্তু এটা হয়। এটা আমার কথা নয়, এটা বাস্তুশাস্ত্রের কথা। আর বাস্তুশাস্ত্র তো আজ নয়, হঠাৎ করে একজনের মনে হলো সে বাস্তুশাস্ত্র লিখে ফেলো, সেটা তো হয় না। আমাদের সনাতনীতে যত কিছু নিয়ম আছে বেশিরভাগটাই কিন্তু সায়েন্টিফিক্যালি। আমরা ভুল ব্যাখ্যা করি এবং তর্ক করে নিজের জায়গাটাকে রাখার চেষ্টা করি, কিন্তু সত্যি বলছি সনাতনীতে মানে ম্যাক্সিমাম যদি সঠিক ব্যাখ্যা করা যায় তাহলে প্রত্যেকটি কিন্তু সায়েন্টিফিক্যালি। তার মধ্যে তো তোমার বাস্তুটাও পড়ছে। আর অ্যাস্ট্রোলজি নিয়ে এত কথা হয়, তারও তো কিছু তো ভালো দিক আছে, নাহলে এত এত কথা হয় কেন? সব কিছু তো আমি মানে অস্বীকার করতে পারি না, পারি কি, তুমি বলো না? না না, সেটা তো ভাইব্রেশন উচিতও না। 10টা দিকের 10টা গুণ আছে, দোষ আছে। তা সেই গুণ দোষগুলো যদি আমরা 10টা না পারি, 8টাও মেনে চলি, তাতে আমাদের ক্ষতিটা কী হবে আমি তো বুঝতে পারি না। কিন্তু মানুষ মানবে না, তুমি কি করবে? তবে কিন্তু এখন এখন কিন্তু অনেকে মানুষ মানছে। মানছে এবং আসছে না দিদি, এবং সুফল পাচ্ছে বলেই, ধরো তুমি সুফল পেয়েছো, তুমি আবার আরেকজনকে বলছো, এই করে করে কিন্তু এখন মানুষ বুঝছে যে না, এটা শুধু কেউ একজন বলে দিচ্ছে সেই ব্যাপার নয়। আমরা আম্বানি আদানিদেরও দেখছি, তারা অবধি ওরা বাস্তু মানছে। প্রচণ্ড মানে, তাহলে কেন মানছে? এমনি 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 মানছে, এমনি কেউ মানে?
আমরা ওদের গল্প করি কিন্তু ওদের পথ অনুসরণ করি না, এটাই সমস্যা। দিদি, বাস্তু অনুযায়ী কোন কোন মানুষের কোন কোন দিকে থাকা উচিত একটা পরিবারে? ধরুন যদি একটা পরিবার হয়, সেখানে বাচ্চা রয়েছে, মা বাবা রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, একটা বাড়িতে প্রত্যেকের ঘর কোন কোন দিকে হওয়া উচিত? বয়স্কদের থেকে শুরু করি, বয়স্ক বাবা মা যাদের আছে ফ্ল্যাটে বিশেষ করে বলি, তাহলে বলবো পশ্চিম দিকে, পশ্চিম দিকের ঘরটা ওনাদের। কারণ পশ্চিম দিকের বলা হয় যে বয়স্ক লোকেদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, হেলথটা ভালো থাকে। আর যারা বাচ্চা, এবার বাচ্চাদের দিয়ে বলি, বাচ্চাদের ঘর সব সময় পূর্ব বা উত্তরে হওয়া উচিত। যদি একান্তই দক্ষিণ দিকে হয়ে গেছে তাহলে বলবো যে বিছানাটা বেডটায় যে শুচ্ছে সেটা অন্তত পূর্ব দেয়ালে হোক, সে যখন পড়তে বসছে সে তখন উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসুক। হাজব্যান্ড ওয়াইফের ঘর দক্ষিণের দিকেও হতে পারে, পূর্ব দিকেও হতে পারে। সব কিছু তো আবার উত্তর দেয়ালে করা সম্ভব নয়। এইগুলো বললাম না, পুরোটা মানতে পারবে না, কিন্তু কিছু কিছু মেনে চলা উচিত। তবে আমি বলবো, এই যেমন আমি বাথরুম বা রান্নাঘরের কথা বললাম, সেরকম বলবো বাচ্চাদের ঘরটা মেনটেন করো, কারণ তাদের ভবিষ্যৎটার ব্যাপার আছে। বাচ্চাদের ঘর সবসময় উত্তর বা পূর্ব দিকে রাখো। একান্ত যদি না হয় তাহলে ওই বিছানাটা রাখো। বাচ্চাদেরটা মেনে চলা উচিত, কারণ তাদের তো শুরু, তারা তো সবে জীবনের ওরাই তো শুরু করছে, ভবিষ্যৎ। ওরাই ভবিষ্যৎ। এবার আমি যদি প্রথম থেকেই ভবিষ্যৎটাকে না মেনটেন করি তাহলে তারা গিয়ে পরে অ্যাচিভ করছে না, আর দোষ হচ্ছে কার? বাচ্চাটার হচ্ছে বা আমার কপালের হচ্ছে। তো বাচ্চাদের ঘরটা বেশি করে মেনটেন করো। আর এই আজকাল যে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স, অশান্তি, এই যে এত মাত্রা বেড়েছে, এর কিন্তু এই মানে বাস্তুর একটা তার মধ্যে কিন্তু অনেকটা কিন্তু এর এফেক্ট আছে। কারণ আমরা খাচ্ছি বসে ভুল দিকে, আমরা বিছানায় বসে খেয়ে ফেলছি, বললে বলবে কী আছে, কিচ্ছু হয় না, আমরা তো চাদর পাল্টে ফেলবো। না, যদি চাদর পাল্টালেই সব কিছু হয়ে যেত তাহলে এত বাস্তু নিয়ে এত লোকে মাতামাতি হতো না। দিদি, আপনি যখন দেখছেন যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হচ্ছে, এরকম প্রবলেম নিয়ে কেউ আপনার কাছে আসছেন, যখন তাদের বাড়িতে আপনি ভিজিটে যান, কি প্রবলেম দেখতে পান? বিশেষ করে আমি দেখতে পাই তাদের শোবার ঘরটা খুব মানে খুব ক্লামজি, তোমার গিয়েই ভালো লাগবে না। যেখানে আমি ঢুকবো শান্তি, রাত্রিরে তো আমাদের কী হয়, ওই জায়গাটাই তো আমাদের শান্তির জায়গা। বিছানার পাশে মানে বই, স্তূপাকৃতি বই, সেটাও আগোছালো। তারপরে বিছানাপত্রগুলো মানে তোমার মনেই হবে সেই ঘরটা তুমি ঢুকলেই শান্তি পাচ্ছ না, এটা একটা দেখি। তারপরে দেখি রান্নাঘর প্রচণ্ড নোংরা, সারা দিনের আবর্জনা সে জড়োই করে যাচ্ছে, জড়োই করে যাচ্ছে, সেই কবে শনিবার হবে তবে সেই আবর্জনাগুলো ফেলবে। তার কি একটা ব্যাড এফেক্ট নেই? আছে। খাচ্ছে, যা পাচ্ছে খেয়ে নিচ্ছে, যেখানে বসে খেয়ে নিচ্ছে। ডাইনিং টেবিল আছে কিন্তু ডাইনিং টেবিলে খাবার উপযুক্ত নেই, এত জিনিসে ভরে গেছে। যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে, বেশিরভাগ ক্ষেত্রে আমি এটাই দেখছি যে খাওয়া দাওয়া, ঘরের পরিবেশ তোমার মানসিক শান্তি দেবে না। আমি তো আগেই ওদের বলছি একটু মানে শোবার ঘরটা শোবার ঘরের মতো করো, এটা যেন ড্রয়িং রুম না হয়ে যায়। না জায়গা নেই দিদি, কি করব? তখন কি আমার উপায়? আমি বলি ঠিক আছে জায়গা নেই, কিন্তু রাত্রে এসে তো একটু তো পরিষ্কার করতে পারো। মানুষ করবে না, কিন্তু ওই যে, তবে এটা খুব সত্যি কথা, বাস্তু খারাপের জন্য কিন্তু সম্পর্ক অনেক খারাপ হচ্ছে। এবং কিছু পরিবর্তন করার পর কি হয়েছে, সম্পর্ক আবার হয়েছে। ঠিক হচ্ছে, এরকম অনেক, অনেক এক্সাম্পলও ভালো আছে? হয়েছে, আছে। এবং এবং ক্ষেত্র বিশেষে আমি ছোট, ছোট রেমিডিও দিই, সেগুলোতেও আবার তাদের উপকার হচ্ছে। যে গিয়ে দেখছি মোটামুটি ঠিক আছে। আর মানসিকতাও পরিবর্তন করতে হবে, সব কিছু তোমার রেমেডি দিয়ে বাস্তু দিয়ে দেখলে হবে না, মানসিকতারও একটু পরিবর্তন দরকার। কিছুটা কাউন্সেলিংও করে দিচ্ছি, একে অপরকে বলছি তোমাদের ভুলগুলো বোঝো কী আছে। তারপরে কিছু রেমেডিও দিচ্ছি যাতে হাজব্যান্ড ওয়াইফ ভালো থাকে। হচ্ছে, উপকার প্রচুর পাচ্ছে। যেমন কেউ বদলি হচ্ছে না, চাইছে যে আমার বদলি হোক, সে বদলি হচ্ছে না, তা সেখানেও গিয়ে আমি দেখছি বাস্তুতে সমস্যা রয়েছে। কি ধরনের সমস্যা ওটা দেখছে? ব্রহ্মস্থান ভীষণ ডিস্টার্ব, ভীষণ ডিস্টার্ব। টাকা পয়সা আটকে আছে, টাকা পয়সা পাচ্ছে না, ভীষণ ডিস্টার্ব। আমি গিয়েই বলছি এটা কি করে রেখেছো এখানে? ডাইনিং টেবিলটাই ওইখানে রাখা, মানে ব্রহ্মস্থানে বসে খাওয়া দাওয়া খাওয়া করছে? দাওয়া করছে। এরম বহু বহু আছে।
কিন্তু তারা সুফল পাচ্ছে। তাই তো এখন বাস্তু নিয়ে এত কেন, এবং সে ফল পাচ্ছে, অন্য একজনকে পাঠাচ্ছে, যা দিদির কাছে যা গিয়ে দেখ। প্রথমে আমি আগে নিউমোলজিক্যালি অ্যানালিসিস করে নিই যে দুজনের মধ্যে অন্য কিছু, ধরো অনেকে থাকে না ডিভোর্সের যোগাযোগ থাকে, এ থাকে, সেগুলো দেখি। যখন দেখি না সেসব তো ঠিক আছে, তখন বাস্তুর সমস্যা। এবং কেউ কেউ নিজে থেকে এসে বলে, দিদি বুঝতে পারছি যে সারা দিনের পর কাজ করে এসে না বাড়িতে ভাল লাগছে না, আর ঢুকেই দুজনের মধ্যে খিটিমিটি লেগে যাচ্ছে। এটা কেন হচ্ছে? বা দুদিন ছুটির পর যখন কাজে যাচ্ছি তখন আর বাইরে গিয়ে আমার কাজ করতে ভালো লাগছে না, বাড়ি ঢুকলে একটা এমন লেথার্জি, এমন মানসিক একটা পরিবর্তন হচ্ছে, আমার আর কাজ করতে ভালো লাগছে না। এরকমও আসছে। তখন কি দেখছেন তাদের ওই বাড়িতে গিয়ে গিয়ে? দেখি নোংরা আবর্জনা, তারপরে জিনিসপত্র ভুলভাল দিকে রাখা আছে। যেরকম? যেমন মানে ঠাকুরটা বেডরুমে, জায়গা নেই বলে বেডরুমে ঠাকুর রেখে দিয়েছে। এটা অনেক জায়গায় হয়। এটা কিন্তু এত ভুল। বলছে দিদি কোথায় রাখবো? আমি কেন, তুমি যখন এন্ট্রি করছো সেখানে একটা দেয়াল রয়েছে, এখানটা রাখো না, এতে এনার্জি অনেক পজিটিভ হবে। ঠাকুর মানে আমি ঢুকেই প্রথম বলছে কি তোমার বেডরুমে ঠাকুর কেন? বড় সিংহাসন, সুন্দর ঠাকুর, কিন্তু পাশেই তো বিছানাটা। এটা তো তোমার এনার্জি ভীষণভাবে খারাপ করবে, ভীষণ খারাপ করবে। কেন? কেন? ঠাকুর একটা পবিত্র জায়গা। বেডরুম কখনো পবিত্র জায়গা হয়? ওইভাবে ঠাকুরের লেভেলের পবিত্র। আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলাম, আমার মানসিক স্থিতাবস্থা এলো, ঠিক আছে। যেখানে স্বামী স্ত্রী এক ঘরে রয়েছে সেটা কখনো ঠাকুরের স্থান হতে পারে না। তার মানে আপনি বলছেন যে কোনোভাবেই মানে বেডরুমে ঠাকুর রাখা একদম যাবে না? নয়, একদম নয়। এটা লোকে বাড়িতেও রাখছে, দোতলায় উঠতে পারে না, ইয়েতে বেডরুমে ঠাকুর রেখে দিয়েছে। আর একটা ভুল করছে, সিঁড়ির মাঝখানে যে অংশটা থাকে, যেটা আমরা বড় সিঁড়ি বলি বা বড় জায়গা বলি, মাঝের তাকটা? হ্যাঁ, ওখানটাও কিন্তু ঠাকুর রাখছে। ওটাও ঠিক ভুল। কেন ভুল? প্রথম কথা হচ্ছে ওটা আমাদের চলার পথ। দ্বিতীয় হচ্ছে আমরা ওই সিঁড়িটা বেয়ে তো আবার ওপরে উঠছি, তাহলে ঠাকুরের মাথার ওপরে তো আমরা কোনো না কোনোভাবে চলে গেলাম। এটাও কিন্তু বাস্তুর একটা অনেক বড় ভুল জায়গা। এখন ম্যাক্সিমাম লোক দেখছে সিঁড়ির মাঝখানে ঠাকুর করছে, এটা কিন্তু একদম চলবে না। যদি আমার কথা বিশ্বাস না হয়, একটু বাস্তুশাস্ত্র পড়ে দেখতে হবে তাদের। সিঁড়ির তলায় ঠাকুর ঘর করছে, সিঁড়ির তলায় রান্নাঘর করছে, এটা কিন্তু বাস্তুর ঘোর বিরোধী। সিঁড়ির তলা কখনো রান্নাঘর ঠাকুরঘর হতে পারে না, কারণ সিঁড়িটা মারিয়ে কিন্তু আমরা ওপরে উঠছি। এখন প্রচুর মানুষ আসছে, এসে এটার কিন্তু একটা আমাকে এসে বলছে, না দিদি বুঝতে পারছি যে এখানে করাটা ঠিক হয়নি। সিঁড়ির তলায় কিন্তু ওইভাবে কখনো কিচ্ছু ঠাকুরঘর রান্নাঘর করা উচিত নয়, জায়গার অভাবে করে ফেলেছে। জায়গার যেহেতু অভাব হয়ে যাচ্ছে, মানুষ ভাবছে যে প্রত্যেকটা কোণা কিভাবে আমরা হ্যাঁ, ইউটিলাইজ করব। কিন্তু ওইটাও ইউটিলাইজ করা যায়। তোমার বাড়িতে একটা এমনি ঘর থাকা দরকার যেখানে তুমি সব কিছু জড়ো করে রাখতে পারো, সেটা সিঁড়ির তলায় করো। স্টোরেজ রুমটা? হ্যাঁ, বাচ্চার একদম পড়ার ঘর নেই, বাচ্চার ঘর করো, সে পূর্ব দিকের দেয়ালটাতে পড়ার ব্যবস্থা করো, সেটা করো। ঠাকুর ঘর রান্নাঘর করা যাবে না। একটু বাস্তুশাস্ত্র পড়লেই বোঝা যাবে যে হ্যাঁ, এটা কিন্তু এই যে একটা জিনিস নয়, অনেক কিছু মানে নির্ভর করে তোমার লাইফে। এই যেগুলো বললাম এগুলো তুমি খেয়াল করে দেখো, বহু মানুষের বাড়িতে আছে। দিদি, অনেক মানুষের কাছে আমরা শুনি যে তাদের বাড়িতে কিছু মানে আনন্যাচারাল ঘটনা ঘটে, অলৌকিক ঘটনা ঘটে, ভৌতিক ঘটনা ঘটে। সেক্ষেত্রে বাস্তুর এফেক্ট থাকে কি? হ্যাঁ, দেখতে হবে তোমার ওটা কোন জায়গায় বাড়িটা, আশপাশে অঞ্চলটা কিরাম, অতিরিক্ত আবর্জনা বাড়ির পাশে আছে কি না। আবার এটাও দেখতে হবে যে সেই মানুষগুলোর অরাটা কিরাম, তারা কোথাও গিয়ে সেই নেগেটিভ এনার্জিটা বহন করে এনেছে কিনা, বা কেউ ওর ওপরে কিছু করেছে কিনা, বা 2-3-4টে বাড়ির পরে কোনো কিছু এমন ঘটেছে কিনা, ওদের ডিস্টার্ব আছে, ওরা সেজন্য চলে এসছে। এগুলো তো হয়ই, এই ধরনের ঘটনা ঘটে, প্রচুর ঘটে। আমরা রাস্তায় কিছু মারিয়ে এসছি কিনা। এটা একটু বলুন তো দিদি, এটা অনেকের কাছে শুনেছি যে রাস্তায় কিছু ভুল জিনিসের উপর পা ফেললে নাকি সমস্যা হতে পারে, আমরা যদি বাড়ি চলে আসি। না, এটা এখনই বললে লোকে ভয় পাবে। আমি বলি সবার যেটা হয় তা নয়, যদি কারোর অরা ডিস্টার্ব থাকে, এনার্জি যদি তাদের উইক থাকে, তাহলে কিন্তু হয়। মানে অনেকেই যে বলে না, এই একটা টোটকা দিলাম, এটা করো, করে চৌরাস্তায় ফেলে আসো, সেটা তো ওর ভালো হলো, কিন্তু আমার যদি অরা বা আমার যদি এনার্জি ডিস্টার্ব থাকে, আমি অজান্তে যদি ওটা মারিয়ে ফেলি, আমার তো এফেক্ট হবেই। বিশেষ করে
যদি আমাদের দক্ষিণ দিকটা যদি বাড়ির উইক থাকে, তাহলে কিন্তু এই সব ঘটনাগুলো অনেক বেশি হয়। দক্ষিণ দিক কী করে উইক হয়? সেটা হচ্ছে ওই দিকেই ধরো তোমার বেডরুম আছে, দক্ষিণ দিকে মাথা করে শোয়া যায়, আয়ু বাড়ে, কিন্তু দক্ষিণ দিকের বেডরুম ভালো নয়। যদি তোমার দক্ষিণ দিক যদি উইক থাকে, তোমার কিন্তু লাইফে এই সমস্যাগুলো আসবে। তোমার অরা তুমি কখনো তুমি স্ট্রং করতে পারবে না। তখন এই ছোটো ছোটো এনার্জিগুলো, ধরো তুমি হসপিটালে গেছো কি নার্সিংহোমে গেছে কাউকে দেখতে, সেখানে কারোর ডেড বডি আছে বা কোনো এই ঘটনা তোমার যদি অরা ডিস্টার্ব থাকে, তুমি তো সেই এনার্জিটা বাড়িতে নিয়ে এলে এবং বাড়ির ওই ঘটনাগুলো ঘটতে থাকবে। তখন তখন তুমি কি বলবে, নিশ্চয়ই আমার বাড়িতে কেউ কিছু করেছে। সব সময় কেউ কিছু করে না, আবার করেও। আমাকে দেখতে হবে যে আমি কিভাবে বসবাস করছি, আমি কিরাম আছি। একটা মানুষের অরাটাও কি তার বাস্তুর সাথে কোনোভাবে রিলেটেড? হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। ওই যে বললাম, তোমার যদি বাড়ির এনার্জি ভুল থাকে, তাহলে তুমি হাজার চেষ্টা করলেও ওরা ক্লিনিং ঠিক করে করতে পারবে না। হয়তো বেশ কিছুদিনের জন্য বাইরে রইলে, পজিটিভ ভাবধারা নিয়ে এলে বা পজিটিভ হয়ে এলে, বাড়িতে এসে তোমার আর দেখবে আবার তুমি আগের মতন। এবং এরকমও বহু মানুষ আমার কাছে আসছে, ধরো সে বাইরে চাকরি বাকরি করে, বউকে নিয়ে আছে, কিছুদিনের জন্য বাড়িতে এসছে, প্রত্যেকে অসুস্থ হয়ে যাচ্ছে। তাদের সন্দেহ যে ওই জন্যই বোধহয় মা বাবা সুস্থ হতে পারছে না। দিদি একটু দেখে দিয়ে যাও তো। কি দেখেন গিয়ে? ও কিছু করা আছে বা দিকগুলো ঠিক ভুল আছে, কিছু তো দেখি। কারণ ওদের যথেষ্ট ওরা স্ট্রং ছিল। কোনো মানে সত্যি কথা, তাদের আমি তো বললামই যে তোমাদের দেখে বোঝা উচিত, মানে যাচ্ছে না যে তোমরা এরকম এইগুলো ফেস করবে। কিন্তু বাড়িতে আসার পরেই বলছি, মা কিন্তু বলতো, যেহেতু একটু বয়স্ক মা, অনেক কিছু বোঝেন আমাদের থেকে, তারা কিন্তু অনেক অনেক এই ব্যাপারে কিন্তু অনেক ওয়াকিবহাল। বলছে ওরা বোঝেন, ওরা ভাবছে মা তো বয়স হয়েছে, এরকম বলতেই পারে। বলছে মা কিন্তু বলতো ফোনে যে এই হয়, জানিস তো এটা ভাল লাগছে না এখানে, না তোমাদের বয়স হয়ে গেছে, ছেড়ে এসছি বলে যা হয় একটা সংসারে। কিন্তু এসে দেখছে তারা প্রত্যেকে অসুস্থ হয়ে পড়েছে। অনেক সময় দিদি আমরা দেখেছি, ধরুন এক একটা পরিবারের ক্ষেত্রে এরকম হয়, বিশেষ করে আমাদের যে গ্রামের বাড়িগুলো রয়েছে, আমরা শহরে চলে এসেছি, সেই বাড়িতে আস্তে আস্তে বয়স্ক মানুষরা চলে যাচ্ছেন, বাড়ি খালি হয়ে যাচ্ছে। সেখানে এ- এনার্জি খারাপ হয়। হ্যাঁ, যখন একটা টাইমের পর আমরা হয়তো সেখানে যাচ্ছি, গিয়ে ফিল করতে পারছি সেই পজিটিভিটি আর নেই। দেখো, প্রথম কথা হচ্ছে ওখানে নিশ্চয়ই পূজা অর্চনা বন্ধ হয়ে গেছে, ধূপ ধুনো দেওয়া বন্ধ হয়ে গেছে। একটা মানুষ যে পজিটিভ থিঙ্কিং করছে, সেই জিনিসটা হয়তো চলে গেছে। এবার ফাঁকা জায়গায় সব সময় কিন্তু এনার্জি তো তোমার মানে নেগেটিভ হবেই, যেখানে তুমি করছোই না দিনের পর দিন। সেখানে এরম তো প্রচুর হয়, সেখানে গিয়ে থাকতে পারে না, পালিয়ে আসে। আবার এরমও হয় যে ছেড়ে এসছে, আশপাশের লোকেরা ভেবেছে এদের এখানে আর থাকতে দেবো না, কিছু একটা কাজ করিয়ে রেখেছে বাস্তুতে, গেলেই ওরা চলে আসছে ভয়। এই যে আমাদের আমাদের ডাইনিং টেবিল আছে না, এটা বললে বলে একটা বলি আমরা, আমাদের যেমন প্রত্যেকের ঘরেতেই ডাইনিং টেবিল আছে, চেয়ার আছে। আমরা কি করি, চেয়ারগুলোকে এমনি মানে টেবিল থেকে বার করে সারা রাত্রি রেখে দিই, ভ্যাকুম, যে কোনো বাড়িতে চেয়ার, সেগুলো কিন্তু রাখা উচিত না, সেখানে কিন্তু এনার্জি খারাপ হয়। সত্যি? ইয়াস, এটা একটু শাস্ত্র পড়লে জানতে পারবে। নয় একটা কিছু কুশান, নয় একটা কিছু রেখে দাও। আর যদি ডাইনিং টেবিল হয়, তাহলে ভিতরে ঢুকিয়ে দেয় না, মানে বসার উপযুক্ত নয় আর কি। যখনই বসতে হবে চেয়ারটা টেনে বসতে হবে, এটা করা উচিত। আর বাড়িতে ওরকম কোনো চেয়ার ফাঁকা রেখে দেবে না বেশি দিন, তাহলে কিন্তু সেখানের এনার্জি খারাপ হয়। এটা বুঝতে পারে, মানে আস্তে 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 আস্তে, একদিনে তো হবে না, বাড়ি কিন্তু আস্তে আস্তে নেগেটিভ এতে ভরে যায়। এখন কিন্তু দিদি অনেক মানুষেরই এরকম হয়, তারা হয়তো একটা ফ্ল্যাট কিনে ইনভেস্টমেন্ট করে ফেলে রাখলো, সেখানে কেউ থাকে না, সেই ফ্ল্যাট রয়ে গেল, দিনের পর দিন বন্ধ পড়ে রয়েছে। সেক্ষেত্রে মানুষ কি করবে? ভাড়া দিয়ে দিক না। সেটা তো সব সময় সম্ভব হয় না তাহলে হয়তো। মাঝে মাঝে আসতে হবে, তোমাকে কাজ করাতে হবে, বাস্তুর পুজো আছে, পুজো করাতে হবে। তো বেশি দিন যদি একটা ফ্ল্যাট ওরকম বন্ধ থাকে, তাহলে ওটা তো ভূতের আখড়া হয়ে যাবে। আমি যেটা বলবো, কেন ভূত বললে আবার অনেকে আবার অনেক কিছু বলবে, নেগেটিভ এনার্জি। ভূত বলে কিছু হয় না, নেগেটিভ এনার্জি। কেন ওখানে ভ্যাকুম হয়ে আছে তো জায়গাটা, কেউ তো গিয়ে ডিস্টার্ব করার নেই। আমরা কি করি বলো, এটা কেন হয় বলছি।
আমরা বাড়ি বলো ফ্ল্যাট বলো সবসময় নেগেটিভ এনার্জিটাকে তারাই পজিটিভ এনার্জি করি। ওই জায়গাটা যখন কেউ দীর্ঘদিন সেখানে কেউ বসবাস করে না, কারোর প্রয়োজন নেই, কিছু না, সেখানে তো কেউ এসে নেগেটিভ এনার্জি তো করবে না, পজিটিভ মানে তাড়াবে না নেগেটিভকে, যে আমি এখানে থাকবো, আমাকে নেগেটিভ তাড়াতে হবে, পজিটিভ করতে হবে, করবে না। তাহলে অটোমেটিক ওখানটা দীর্ঘদিন ওই রকম ঝুল হ্যানা ত্যানা হয়ে সেটা তো নেগেটিভই হবে। এবং আমি এটাও বলেছি ওই রকম দীর্ঘদিন বন্ধ থাকা বাড়িতে হট করে জেনে শুনে কেউ ভাড়া যেও না। এরমও ঘটনা ঘটেছে ব্যাঙ্গালোরে। আমার এক ক্লায়েন্ট, সে এখান থেকে যাচ্ছে ওখানে, আমাকে ছবি পাঠিয়েছে যে দিদি এই বাড়িটা পেয়েছি। তখন আমি বললাম দেখো ভাই, ছবি দেখে এনার্জি বোঝা যায় না, কিন্তু তুমি বলো যে দেখো যে কী ব্যাপার, কতদিন ধরে বন্ধ আছে। প্রায় 3.5 বছর না 4 বছর বন্ধ। আমরা একদম নয়, আমি এমনি না জেনেই বলেছি, যেমন এটা আমার সাধারণ যে না, তাহলে যদি একান্তই হতে হয় তাহলে তুমি একটা যোগ্য করে নাও, তাহলে করো। তখন ও বললো ঠিক আছে, আমি দাঁড়ান আশপাশে খোঁজ নিয়ে জানতে পারছে পাশে ওরকম একটা ছিল, তারা আছে, তারা কিন্তু চলে গেছে, 1 মাসও থাকতে পারেনি। সমস্যা আছে তার মানে। সমস্যা আছে। তো যে কী করবো, আমি বাচ্চা নিয়ে কেন ওখানে যোগ্য করি বা কী আছে, আরও তো অনেক পাবে নাও। আমি বারণই করি যে দীর্ঘদিন বন্ধ থাকা ওরকম হুট করে না জেনে না বুঝে নিও না। অনেকের এটা আরও অনেক ব্যাপার আছে। ধরো কেউ ফ্ল্যাটটা নিয়েছে বা বাড়িটা কিনেছে, তারা ভোগ করতে পারেনি, এটাও ভাবতে হবে। কিন্তু আমি আমার জন্য নিয়েছিলাম, কিন্তু কোনো কারণে আমি সেটা ভোগ করতে পারিনি, এটাও তো হয় অনেকের ক্ষেত্রে। তো তখন কি হবে? আমারও তো সেই এনার্জিটা ওখানে আছে না। অস্বীকার করার কোনো জায়গা নেই। এইভাবেই কিন্তু নেগেটিভ এনার্জি ছড়ায়। দিদি অনেকের ক্ষেত্রে এটা আমার হঠাৎ মাথায় এলো, ধরুন একজন মানুষ, এই যেরকম আমরা বলছিলাম ফ্ল্যাট কিনে ফেলে রাখা, অনেকেই ফেলে রাখেন, মানে হয়তো দেশের বাইরে আছেন, তারা এখানে হয়তো একটা ফ্ল্যাট কিনে রেখে দিয়েছেন, সেই ফ্ল্যাটটা হয়তো খোলা হয় না, ধোয়া মোছা হয় না, পরিষ্কার হয় না, বছরের পর বছর বন্ধ হয়ে পড়ে রয়েছে। সেক্ষেত্রে ধরুন যিনি ফ্ল্যাটটা কিনেছেন, যিনি ওনার, তার উপর কি কোনো এফেক্ট হতে পারে সেই বাস্তুর? না, যতক্ষণ না এসে ওখানে বসবাস করছে ততক্ষণ। তবে এগুলো অস্বীকার করার কিন্তু জায়গা নেই। বাস্তু কিন্তু একটা সায়েন্স। আজকে যদি আমরা ইমাজিনারি লাইন যদি আমরা অস্বীকার করি, অক্ষরেখা নিরক্ষরেখা তো আর কোথাও লাইন কাটা নেই, আমরা ইমাজিনারি ভেবে নিয়েছি, তাই তো? সেটাকে যদি আমরা বিশ্বাস করি যে দিন রাত্রি হয়, সিজন চেঞ্জ হয়, যদি সেটাকে আমরা ট্রাস্ট করে এত দূর এগোতে পারি, তাহলে বাস্তুটাও কিন্তু বিজ্ঞানসম্মত। দিদি বাস্তুতে কালারের কতটা গুরুত্ব রয়েছে? অপরিসীম গুরুত্ব রয়েছে। যেমন যদি কারো দক্ষিণ দিকে এন্ট্রেন্স হয়, তাহলে দক্ষিণ লাল লাল রঙের দরজা করতে হবে। আর যদি বা সম্ভব না হয়, তাহলে একটা পঞ্চমুখী হনুমানের পটচিত্র রাখা যেতে পারে। এবার আমি বলি, এই যে লাল লাল আবার অনেক সময় হয় কি, যদি আমাদের মঙ্গলের দশা থাকে বা মঙ্গল থাকে, তাহলে লাল রঙটা আমাদের শুভ ধরা হয়। কিন্তু অনেকের কাছে আবার লালটা কিন্তু অ্যাগ্রেসিভ রঙ, আমরা জানি। সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যহানি, অর্থহানি হতে পারে। তাই আমি সবসময় বলি লাল রঙটার মধ্যেও যেন একটু সামঞ্জস্য থাকে। খুব উগ্র লাল রঙটা ব্যবহার না করে একটু অরেঞ্জিস রেডটা যদি ব্যবহার করা যায়, তাতে সান এনার্জিটাও যেমন থাকে, তেমন লালটাও ব্যবহার হচ্ছে, তোমার দক্ষিণের যে এনার্জিটা সেটা ঠিক হবে। এটা একটা। আর একটা হচ্ছে, অনেকেই আমি দেখছি, এটা বলা খুব দরকার, রান্নাঘর এবং ডাইনিংয়ের রঙগুলো যা পারছে করে দিচ্ছে একটু উগ্র। এই দুটোর ক্ষেত্রে কিন্তু তোমাকে জানতে হবে, কারণ আহার কিন্তু আমরা যা করব তার এফেক্টটাই আমাদের কিন্তু সারা দিন এবং সারা জীবনে কিন্তু আমাদের বহন করতে হয়। বহু জায়গায় বলে দেখবে, যা খাবে সেটাই আমাদের, মানে জয়সা আন ওয়সা মান, এটা তো আমরা বলি। তো সেই কালারের এফেক্ট কিন্তু অনেক বেশি। হ্যাঁ, ভেজিটেবল অনেক রকম কালার হয়, সেটা ন্যাচারাল কালার। কিন্তু আমি বহু বাড়িতে গিয়ে এটাও দেখেছি যে ডাইনিংয়ের রঙটা এতটাই উগ্র সবুজ এবং অরেঞ্জ, এত উগ্র যে তোমার ভাল লাগবে না বেশিক্ষণ বসতে। তাই বলবো ডাইনিংয়ের রঙ অবশ্যই হালকা লাল
বা ওই মেটে কালার হয়, মেটে কালার বা গ্রিন হালকা করা যেতে পারে, কিন্তু ওই উগ্র রঙগুলো ব্যবহার করা কম হোক। আর রান্নাঘরে সবসময় ইয়েলো বা অরেঞ্জ রঙটা ব্যবহার করা খুব দরকার, সেখানেও বলবো উগ্র রঙটা বাদ দিয়ে। বাথরুমে ব্লু রঙটা সবসময় থাকা ভালো, বা আকাশি যেটা আমরা বলি, ফিরোজা কালারটাও অনেক সময় চলে। কিন্তু আমি একটা কথা বলবো যে সব সময় উগ্র রঙটা কিন্তু ব্যবহার করা বন্ধ করা উচিত, বিশেষ করে যদি বাড়িতে বাচ্চা থাকে। বাচ্চার ঘরেও দেখেছি আমি মাল্টি কালার করে দেয়, বাচ্চার ঘরে কিন্তু মাল্টি কালার একদম চলে না। কারণ আমাকে তো স্থিতাবস্থা আনতে হবে ব্রেনে। আমি একটা দেয়ালে লাল দেখছি, একটা হলুদ, একটা নেই, তাহলে তো আমার মনটা ওরম বিচলিতই থাকবে, অস্থির হয়ে যাবে ভীষণ। ওই জন্য হালকা পিঙ্ক যদি মেয়েদের রুম হয়, যদি ছেলেদের হয় তাহলে হালকা গ্রিন, খুব হালকা ইয়েলো, এগুলো কিন্তু চলা যেতে পারে। আর স্বামী স্ত্রীর ঘরে হালকা পার্পেল, হোয়াইট, এগুলো তো সবসময় যে কোনো ঘরের রং তুমি একটু হালকা করো। সব থেকে নিউট্রাল কালার কোনটা? সাদা। আমার কিন্তু বাড়ি এবং ফ্ল্যাট সবেতে পুরো সাদা। এতে যেমন আলোটাও তুমি অনেক বেশি ব্রাইটভাবে পাবে এবং মনটাও কিন্তু অনেক ভালো থাকে। সবাই এক্ষুনি নানান কমেন্ট করে বসবে, আমি বলবো যে কোনো রঙই করো, হালকা করো। বা ঘরের যেখানে আমরা ঘুমোচ্ছি সেখানে হালকা পার্পেল, হালকা ইয়েলো, হালকা পিঙ্ক, এইগুলো ব্যবহার করলে এমনি ঘুমও আসবে তাড়াতাড়ি, মনটাও শান্ত থাকবে। আর বয়স্ক মা বাবার রুমে কি কালার করলে ভালো হবে? ওকে গ্রিন, হালকা গ্রিন, অবশ্যই গ্রিন। শরীর স্বাস্থ্য ভালো থাকে, গ্রিন কালারটাই তো আমাদের নেচারের কালার, সজীব একটা রং। একদম ভালো লাগে। এটা বাচ্চাদের পড়াশুনোর ঘরে করলেও অনেক ভালো হয়। আর একটা কথা তুমি বাস্তুতে বলছো বলে তোমাকে কালারের বলি, এই যে জামা কাপড় পরারও কিন্তু আজকাল অনেক দেখছি মানে কোনো সামঞ্জস্য নেই। একটা ধর্মের মানুষ আছে যারা একটু উগ্র রং পরে, ঠিক আছে, সেটা তাদের চলে, কিন্তু আমাদের কিন্তু একটু মাইল্ড কালার, একটু হালকা কালার কিন্তু পরা উচিত, বাচ্চাদের ক্ষেত্রেও তাই। তাতে যেমন তার মানসিক স্থিতাবস্থা থাকবে, তার রোগ ব্যাধিও কিন্তু কম হবে। এবং সে কিন্তু ওই খুব অনেকটা হয় না, বলে আমার ছেলে মেয়ে ভীষণ রাগী, রাগী ভাবটা কিন্তু শুধু যে তোমার বাস্তুর দোষ তা নয়, রঙেরও কিন্তু এফেক্ট আমাদের লাইফে আছে। তার মানে ধরুন যে মানুষটা ভীষণ রাগী, তার জামা কাপড়ের রঙও একটু চেঞ্জ গ্রিন, করা উচিত। হ্যাঁ একটু গ্রিন, হালকা ইয়েলো, সাদা, এগুলো যদি সে ব্যবহার করে তাহলে দেখবে আস্তে আস্তে কিন্তু সে কিন্তু অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে, হতে বাধ্য। বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটা ট্রাই করতে পারি ভীষণ। আর আমাদের 7টা চক্রের যে রং, সেই 7টা চক্রের রং যদি আমরা বেশি বেশি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অনেক সুস্থ থাকব। কি কি রং রয়েছে? যেমন আমাদের রুট চক্র হচ্ছে লাল। আমি যদি ওইভাবে বলি, রামধনুর যে 7টা রং, বেনি, আসহ, কলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই রঙগুলো যদি বেশি বেশি ব্যবহার করা হয় তাহলে কিন্তু জীবনে অনেক মানে চক্রগুলো হিল হয়ে যায় তো অটোমেটিক, তো তোমার কিন্তু তুমি অনেক সুস্থও থাকবে। এবং বাড়িতেও চেষ্টা করবে ওই ধরনের হালকা কালারের পর্দা, হ্যাঁ, সোফার কাভার, বেড কাভার, ঘরের রং, এইগুলো মেনটেন করে করলে রোগ ব্যাধি অনেক কম হয়। কালারের ভূমিকা আমাদের জীবনে অনেক। দিদি, হাওয়া বাতাস চলাচল এখন খুব একটা বেশি আর করছে না ফ্ল্যাটগুলোতে, যেহেতু ছোট ছোট ফ্ল্যাট, ক্রস ভেন্টিলেশন থাকে না, সেক্ষেত্রে কি করণীয়? দেখো, ক্রস ভেন্টিলেশন থাকে না সেটা তো একটা জায়গার জন্য, সেখানে তুমি কালার দিয়েও করতে পারো, তুমি কার্টেন দিয়ে করতে পারো, এক্সস্ট ব্যবহার করতে পারো। সেটাও তো আমি অনেক জায়গায় অনেককে বলছি যে ওদিকে একটা এক্সস্ট বসাও না, তো অসুবিধাটা কী আছে, বাড়ির এনার্জিটা তো একটু বেরোক, আসা যাওয়া করুক। আর এখন আরেকটা মোটিভ হয়েছে, এখন প্রচুর বাড়িতে আমি দেখি জানলা খোলে না, জানলাগুলো আছে কিন্তু খোলে না, সবসময় এসি চলছে। সবসময় এসি চলছে। আর জানলার যখন পর্দা সরাবে দেখবে অনেক ঝুল নোংরা, মানে ওটা তো ব্যবহারই হয় না, তাহলে জানলাগুলো করার দরকার কি? এটাও কিন্তু একটা এফেক্ট হয়। বিশেষ করে আমি অনেক বাড়িতে গিয়ে দেখেছি যেখানে বেডটা আছে, বেডের মাথার সাইডে যে জানলাটা এক ফালি খোলা, ওইটুকুই পরিষ্কার হয়, বাকিটা কিন্তু সে কার্টেন দিয়ে পর্দা দিয়ে চাপা দেওয়া আছে। এটাও কিন্তু একটা ব্যাড এফেক্ট। একে তো সেই ঘরের আবহাওয়াটা, রোজ রাত্রিরে আমরা ঘুমোলে একটা নেগেটিভ এনার্জি তো আমাদের শরীর থেকে বেরোয়, এটা তো আমরা জানি। এবং সূর্য ডুবে গেলেই একটা নেগেটিভ বাতাবরণ আমাদের চারিদিকে তৈরি হয়। তো সেটাকে কাটানোর জন্য সকালে যদি একটু জানলাটা পুরোটা খুলে দেওয়া যায়,
একটু যদি ওটা ঝাড়া মোছা করে রাখা যায় তাহলেও কিন্তু এটা প্রচুর বাড়িতে গিয়ে দেখছি। দুটো জিনিস খেয়াল করি, একটা বেডরুমে ওরম জানলা, আর একটা ডাইনিং টেবিলের সামনে যদি কোনো জানলা থাকে সারাদিন বন্ধ, ওই পর্দার পেছনে যত জলের বোতল ইত্যাদি সব রাখা, ওটা বোধহয় বহুদিন হয়তো ওইখানে হাত পড়েনি। তাহলে কি হচ্ছে, তুমি যখন ওই মরা মাছগুলো রান্না করে খাচ্ছ বা যাই হোক বাইরে থেকে এনে খাচ্ছ, তার তো একটা এনার্জি রয়ে যাচ্ছে। তো আমি যদি সকালবেলা উঠে একটু জানলাটা খুলে দিই, আমার অসুবিধাটা কোথায়? বলছি আমরা ভেন্টিলেশন হয় না, কিন্তু আমরাও বন্ধ করে দিচ্ছি, জানলা থেকেও ব্যবহার করছি না। আবার কারুর কারুর বাড়িতে নেই, তখন এক্সস্টের ব্যবহার করতে হবে। এছাড়া বলবো আমি, বাড়িতে একটু কর্পূর, একটু লবঙ্গ, এইগুলো একটু মানে কর্পূরের সাথে লবঙ্গ, একটু তেজপাতা, এইগুলো কিন্তু একটু বার্ন করা উচিত, পোড়ানো উচিত। ভালো ধুনো, যেগুলো এখন ওই ইয়েতে পাওয়া যায় ওগুলো নয়, ভালো জিনিসও এখন অরিজিনাল পাওয়া যায়, ধুনো। ওগুলো একটু দিলে কিন্তু অনেকটা আমাদের বাড়ির এনার্জি কিন্তু পজিটিভ হয়, অনেকটা। এটা ব্যবহার করে মানুষ বুঝছে। আর একটা জিনিস কিন্তু খুব দরকার, সেটা হচ্ছে শঙ্খধ্বনি, এই ধরনের এগুলো বাড়িতে ভীষণ বন্ধ হয়ে গেছে। এগুলো কিন্তু আমাদের এনার্জি কিন্তু পজিটিভ করে, যেমন শরীরের তেমন সেই গৃহের। কোনো যদি নেগেটিভ এনার্জি থাকে, ওই ধরনের শঙ্খধ্বনি উলুধ্বনিতে কিন্তু সেই এনার্জিটা কিন্তু নষ্ট হয়। ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে, যদি তার অভাব থাকে। সত্যি অনেকে পারে না, সর্ষের তেলের জ্বালাও। সবাই আজকাল কি করে জানো তো, আমি দেখেছি মোমবাতি দিয়ে কাজ সেরে নেয়। সব সময় মোমবাতি দিয়ে হয় না, মাটির প্রদীপে একটু তেল দিয়ে যদি জ্বালানো যায়, তার এনার্জি অনেক বেশি, অনেক বেশি। ওই চটজলদি বাজার থেকে কিনে আনছে, মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে। আর এখন তো অনেক এসেন্সের মোমবাতি আছে, সেগুলোই বেশি ব্যবহার হচ্ছে। করো সেটা, এক মেডিটেশনের সময় ঠিক আছে, কিন্তু পুজোর সময় মাটির প্রদীপ একটু সর্ষের তেল দিয়ে জ্বালাও। যাদের একটু অর্থনৈতিক অবস্থাটা ভালো, ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ জ্বালাও, তোমার বাড়ির এনার্জিটাই অন্যরকম হবে। দিদি, আপনি যখন প্রদীপের কথা বললেনই, আমি একটু জানি আপনার কাছ থেকে। আমার বাড়িতে যেরকম আমি একটা অখণ্ড দিয়া রেখেছি, এটা প্রায় বছরখানেক হয়ে গেল, মানে আমার একদম ঠাকুরের আসনেই থাকে সেই অখণ্ড দিয়া, বছরখানেক ধরে জ্বলছে। আমারও আছে। যখন ধরুন নেভানো, যখন পাল্টানো হ্যাঁ। হয়, সলতেটা পাল্টানো হয়, তখন শুধু বন্ধ হয়, এছাড়া ওই বন্ধ হয় না কিছুক্ষণের জন্য। কিছু। আমি আগে থেকেই দেখে নিই যে এই সলতেটা আর হ্যাঁ, চলবে না, হ্যাঁ, আমি হ্যাঁ। দিয়ে দিই তখন। হ্যাঁ, প্রদীপটা একবারে মেজে নিয়ে সলতেটা পাল্টে হ্যাঁ, না আমি দেওয়া আবার হয়। সেটাও করি না, মাটির প্রদীপ তো। ও না, আমার বাড়িতে কিন্তু পিতলের। না, আমার মাটির প্রদীপ আছে। হ্যাঁ। তো এটার কি এফেক্ট, অখণ্ড দিয়ার কি এফেক্ট পড়ে বাড়ির বাস্তুতে? ভীষণ ভীষণ পজিটিভ এফেক্ট পড়ে। তোমার না নতুন কিছু কাজ করার, নতুন দিকে এগিয়ে যাবার মানসিকতাই চেঞ্জ হবে। তুমি নিজের লাইফ দিয়ে ভেবে দেখো, অনেক মানে স্পিরিচুয়াল জিনিসগুলো তোমার ভালো লাগবে, তোমার বড়দের শ্রদ্ধা করতে ইচ্ছা করবে, তোমার নতুন কাজের দিকে মনোনিবেশ হবে, অনেক কিছু জানতে ইচ্ছা করবে। অখণ্ড দিয়া কিন্তু ওই জন্যেই। এবং আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে যারা বাচ্চা আছে, যদি ওই বাড়িতে কোনো বাচ্চা থাকে, তাহলে কিন্তু তার কিন্তু আগামী দিনগুলো কিন্তু খুব অনেক উজ্জ্বল হয়। অবশ্যই আবার ওই একই কথা বলি, তোমাকে ভালো করে মানুষ করতে হবে, বড় করতে হবে, কিন্তু ওর একটা এফেক্ট আছে। আগুন তো অ্যাকচুয়াল তো ওটা আগুন, তোমার বাড়ির নেগেটিভ এনার্জিটাকে সে নিয়ে নিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। অখণ্ড তো আগে তো প্রত্যেকটা মন্দিরে থাকতো। আমরা তো বাস্তু নিয়ে আলোচনা করছি, একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো গাছ। আমরা বাড়িতে গাছ রাখি, এখন ইনডোর প্ল্যান্টসও আমরা অনেকে রাখি। কোন কোন দিকে গাছ রাখা উচিত আর কোন কোন দিকে উচিত নয়? দেখো, গাছ সব দিকেই তুমি রাখতে পারো, খালি কাঁটা গাছগুলো বাড়ির ভিতরে রাখা উচিত নয়। এখন সবাই দেখছি ক্যাকটাস ফ্যাকটাস প্রচুর বাড়িতে রাখছে, এতে ভীষণ অশান্তি বাড়িতে বাড়ে। আর তুলসী গাছকে বাড়ির বাইরেই রাখা উচিত, ভেতরে রাখা উচিত নয়। অনেকে বাড়িতে বনসাই রাখে, সেগুলো সরিয়ে ফেলা উচিত। খুব যদি শখ হয় তাহলে একটু উঠোনে রাখো, ঘরের মধ্যে রেখো না। এমনি মোটামুটি সব দিকে সব গাছ রাখা যায়, তবে পূর্ব দিকে আর উত্তর দিকে একটু হলুদ ফুলের গাছ, মানি প্লান্ট, এই ধরনের গাছগুলো যদি রাখা যায়, তাহলে কিন্তু বাড়ির অনেক শুভ জিনিসটা আসে। হলুদ ফুল আর সাদা ফুলের গাছগুলো একটু দক্ষিণ দিক করে লাগালে অনেক বেশি অর্থ এবং স্বাস্থ্যের অনেক উন্নতি হয়। আর পশ্চিম দিকে খুব একটা গাছের কোনো নেই। যার পশ্চিম দিক মনে হচ্ছে খুব উইক বা ওয়েলথের দিকটা খুবই খারাপ মনে হচ্ছে, তাহলে নিশ্চয়ই তার পশ্চিম দিকটা তার একটু অসুবিধা আছে। তাহলে আমি বলবো কোনো উটের কোনো ফটো বা উটের কোনো মূর্তি যদি এনার্জাইজ করে যদি পশ্চিমে রাখা যায়,
তাহলে কিন্তু এনার্জিটা অনেক পজিটিভ হয়। তুলসী গাছ সম্পর্কে একটা কথা বলি, তুলসী গাছ সবসময় বাড়ির বাইরে রাখতে হয়। তুলসী গাছের স্থানই হচ্ছে বাড়ির বাইরে। আর যদি এখন তো ফ্ল্যাটের মানে সবাই বলবে যে কোথায় রাখবো, বাড়ির বাইরে রাখা যায় না, তাহলে ব্যালকনিতে রাখো। যদি ব্যালকনি একান্ত না হয় তাহলে এক্সট্রা জানলা থাকে সেখানে রাখো। আর সব সময় তুলসী গাছ কিন্তু দক্ষিণ দিকেই রাখতে হয়। দক্ষিণের হাওয়া আমাদের এনার্জিকে নষ্ট করে, জমের দুয়ার বলা হয়। তো তুলসী গাছ সেখানে রাখলে আমাদের কিন্তু বাড়ির এনার্জি পজিটিভ থাকে। আর তুলসী গাছ কিন্তু দক্ষিণেই ভালো থাকে। দক্ষিণের হাওয়া কিন্তু তুলসী গাছকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এবার আমি বলি, যদি সাউথে, দক্ষিণ দিকটা অনেকের কিন্তু অনেক ইয়ে থাকে, কি বলে, এনার্জি নেগেটিভ থাকে, তাহলে সেখানে কিন্তু হনুমানজির মূর্তি তো বাড়িতে রাখা যায় না, হনুমানজির পট বা লাল রঙের সূর্য উঠছে সেই ছবি, সেই ছবি কিন্তু রাখা যেতে পারে। হনুমানজির মূর্তি বাড়িতে রাখা যায় না? না, বাড়িতে রাখা যায় না বলতে স্ত্রীলোকরা তো সবসময় ছুঁতে পারবে না। এই নিয়ে আমি একটা ভিডিও ছেড়েছিলাম বলে নানান জনের নানান মত, কিন্তু যেহেতু উনি ব্রহ্মচারী সেহেতু ওনার মূর্তি আমরা সবসময় ছুঁতে পারি না। সবসময় সব আচারে হনুমানজির মূর্তিকে ছোঁয়া যায় না, তাই পটটাই কিন্তু আমরা সবসময় পুজো করতে পারি বা রাখতে পারি। শখে এখন অনেকেই হনুমানজির মূর্তি রাখছে বাড়িতে, বাট ওই জন্যেই বাড়িতে হনুমানজির মূর্তি রাখা বারণ করা আছে। তো পটচিত্র রাখো, লাল রঙের সূর্য উঠছে সেটা রাখো। পূর্ব দিক যদি কারোর ডিস্টার্ব মনে হয় তাহলে 7টা ঘোড়ার ছবি রাখো। যদি ঈশান কোণ কারুর মানে মনে হয় যে নোংরা আছে বা দুর্বল মনে হয়ে থাকে, ঈশান কোণটা সচরাচর দুর্বল হয় না, কিন্তু অনেকের ওই যাতায়াতের পত্র জুতো টুতো থাকেই থাকে, যদি মনে হয় তাহলে বাড়ির ভিতর দিক করে একটা কুবেরের মূর্তি রাখো, তাহলে কিন্তু অনেক কিন্তু পজিটিভ এনার্জি আসে। অবশ্যই এগুলো মেটালের হতে হবে, কুবেরের মূর্তি মেটাল ছাড়া কিন্তু কাজ করে না। ঠাকুরের আসনে কি কুবেরের মূর্তি রাখা যায়? একদম যাই তো। কেননা আমরা ধরুন বুদ্ধিস্টদের ক্ষেত্রে অনেক সময়ই দেখি তারা কুবেরের পুজোটা খুব মন দিয়ে করেন। জামবালা বলেন ওনারা, জামবালার পুজো ওনারা খুব ভালো করে করেন। আমাদের এখানে কিন্তু বাঙালিদের মধ্যে কুবেরের পুজোর খুব একটা চল নেই। আমাদের মা লক্ষ্মীকে অবলম্বন করে আমরা থাকি। আমরা ঈশান কোণের গুরুত্ব অনেক কম বুঝি। তো ঈশান কোণটাই তো কুবের আর লক্ষ্মীর, আমরা লক্ষ্মীকে নির্বাচন করেছি, জানি না এটা নিশ্চয়ই কারণ আছে, বাট কুবের আর লক্ষ্মী তো একই সঙ্গে, ঈশান কোণ তো কার? তো সেই গুরুত্বটা আমরা কম দিই বলে আমরা হয়তো গুরুত্বটা দিই না। তবে কুবেরের ছাড়া তো আমরা অর্থ পাবো কোত্থেকে? স্থিতাবস্থা আসে, মা লক্ষ্মীর থেকে অর্থ আসে, কিন্তু লক্ষ্মী চঞ্চলা আমরা সবাই জানি। কিন্তু কুবেরের থেকে কিন্তু যে অর্থ আসে তাতে স্থিতাবস্থা থাকে, মানে থাকে অনেকদিন, স্থায়িত্ব থাকে। এই হচ্ছে দুজনের ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স নয়। মা লক্ষ্মী তোমাকে সন্তুষ্ট করতে পারলে, মানে ঠিক মতন যদি বিশ্বাসের সাথে তুমি করতে পারো, তার তো একটা এফেক্ট আছেই। কিন্তু ওই যে সবাই জানে লক্ষ্মী চঞ্চলা, কিন্তু কুবেরের যারা পুজো করবে বা কুবেরের পুজো করলে অর্থের স্থায়িত্ব আসে। ওই জন্য অনেক, বললাম না, নন বেঙ্গলিরা অনেক এইগুলোকে মানে। হ্যাঁ, এটা আমরা অনেক জায়গাতেই দেখতে পাই। ধরুন আপনি যদি বড়বাজারের দিকে যান তাহলে আপনি কুবেরের মূর্তিও দেখতে পাবেন। স্থায়িত্ব আছে, কিছু নয়, একই মা লক্ষ্মীর মতনই উনিও অর্থ দেবেন, কিন্তু স্থায়িত্ব দেবেন, ওটা স্টে করাবে তোমার লাইফে। কুবেরের মূর্তি অর্থকে স্টে করায়। দিদি, একটা জিনিস আমরা জানি বা দেখতে পাই যে মিররের বা আয়নার একটা বড় গুরুত্ব রয়েছে বাস্তুতে। এটা একটু বুঝিয়ে বলুন। আয়নায় তুমি যা দেখাবে সে তোমাকে সেই চিত্রটাই দেবে। সেই জন্য আয়নার ভূমিকা অনেক বড়। আয়নার ম্যানিফেস্টেশনে কিন্তু আয়নার ভূমিকা সবচেয়ে বড়। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি নিজেকে কুশ্রী মানে বিশ্রী বলো, দিন দিন দেখবে তুমি জরাজীর্ণ রোগগ্রস্ত হচ্ছ। আর যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব প্রাউড ফিল করো, নিজের ওপরে ভালোবাসি মানে নিজেকে যদি খুব পজিটিভ দেখো, তাহলে দেখবে তুমি আস্তে আস্তে উত্তরোত্তর কিন্তু তোমার অর্থ, সৌন্দর্য, ভালোবাসা সব কিছু কিন্তু বৃদ্ধি পায়। ঠিক তেমনই আয়নার বাস্তুতে গুরুত্ব হচ্ছে, অনেকে আছে বিছানা সরাসরি আয়না রাখে, এটা কিন্তু বাস্তুমতে একদম নয়। যদি বা কারুর থেকে থাকে, আয়নাটা রাত্রে চাপা দিয়ে দাও। আয়নার রিফ্লেকশান, ধরো আমরা যখন রাত্রিবেলা অনেকেই আমরা উঠি, তো মাঝরাত্রিরে উঠে টয়লেট যা চেক করছি, সেই সময় কিন্তু আমাদের মানে রিফ্লেকশানটা কিন্তু আয়নায় পড়লে আমাদের রোগ ব্যাধি এবং ওই যে নেগেটিভ এনার্জি বললাম, এটাও কিন্তু আমাদের শরীরের মধ্যে চলে আসে।
ওই জন্য বলবো বেডরুমে যদি আয়না থাকে একদম বিছানার সামনাসামনি নয়, পাশে রাখো। আর যদি একান্তই হয়ে গিয়ে থাকে, এখন তো ছোট ছোট ঘর ইন্টেরিয়র করে ফেলে, ওখানে আয়নাটা থাকে, তাহলে বলবো আয়নাটা চাপা দিয়ে দাও। আর আয়না ওই অনেকে ত্রিকোণা, চৌকোণা এই ধরনের আয়না বাড়িতে রাখে, এগুলো কিন্তু কোনো মানে পজিটিভ তো দেয়ই না, উল্টে নেগেটিভ বার্তা নিয়ে আসে বা এনার্জি নিয়ে আসে। এক একটা আয়না হয় যে অনেকগুলো তার মুখ থাকে স্টারের মতন, সেসব চলবে না। আয়না সবসময় হবে স্কোয়ার বা চার চৌকো যাই বলো। গোল আয়না অনেকে ইউজ করেন। গোল আয়নাটা আমি বলবো যদি ড্রয়িং রুমে রাখা যায় তাহলে ভালো, বেডরুমেও কিন্তু গোল আয়না চলবে না। এর অনেক ব্যাখ্যা আছে বাস্তুশাস্ত্রে। আয়নার রিফ্লেকশন আমাদের বললাম না ভালোও করে খারাপ করে। যাদের ধরো পশ্চিম দিকে এন্ট্রেন্স বাড়ির, পশ্চিম দিক দিয়ে ঢুকছে, তাহলে ঢুকেই একটা আয়না রাখো, এবং আয়নাটা বেশ অনেকটা বড় হলে আরও ভালো। যদি একান্ত না হয় অন্তত এতটা অবধি পেট অবধি থাকে, তাহলে রাখলে বলা হয় যে অনেকটা কিন্তু বাস্তুদোষ কেটে যায়। আর অনেকেই আমি দেখেছি এই যে আলমারি রাখে না, আলমারির মধ্যে আয়না লাগানো, আজকাল দেখবে স্টিলেরগুলো বেশি থাকে, প্রচুর প্রচুর। আলমারিতে আয়না তো এখন খুব কমন একটা ভীষণ জিনিস। কমন। এবার আমি বলি ওইখানে দাঁড়িয়ে সাজগোজ করাটা বাস্তুশাস্ত্রে কিন্তু ভুল। কেন? হ্যাঁ, আয়না ওটা একটা মেটালের ওপরেই বেশিরভাগ থাকে, আয়না সবসময় কাঠের ওপরে হলে ভালো হয়। কাঠে দেখবে আগেকার দিনে দেখবে প্রত্যেকটি আয়নার কিন্তু চারদিকে ফ্রেম থাকতো কাঠের, ওতে কিন্তু এনার্জিটা অনেক পজিটিভ আসে। যে কোনো মেটাল বা ওই স্টিল বা ওই ধরনের জিনিসে কিন্তু এনার্জি খারাপ থাকে। আমি বলবো যে পোশাক আশাকটা আলাদাভাবে পরে নিয়ে এসে তারপরে এসে তুমি প্রসাধনই করো নিজের, ঠিক আছে, কিন্তু পুরো সামনে দাঁড়িয়ে ওই মানে পোশাক না পরাই ভালো। এটা কিন্তু অনেক খারাপ এফেক্ট করে, রোগ ব্যাধি বাড়ে। আমাদের যে মহিলাদের সিস্টের প্রবণতা কিন্তু দেখা দেয় আয়নার সামনে দাঁড়িয়ে ওই ড্রেস চেঞ্জ ধরনের, করলে। যেটা স্টিলের বা মেটালের কোনো আয়নার ওপরে রাখা আছে। এটা রিসেন্টলি একটা মানে রিসার্চে কিন্তু এটা বেরিয়েছে, সিস্টের প্রবণতা বাড়ে। এমনিতেই আমাদের বলা হয় যে আয়নাকে সেইভাবেই ব্যবহার করো যেভাবে তুমি নিজেকে সুস্থ দেখতে চাও। মেটালের ওপর আয়না কিন্তু খারাপ করে। আর একটা কথা এইভাবে বলি, ঠাকুর ঘরে আয়না রাখবে না। ঠাকুর ঘরে অনেকে পোশাক বদলায়, ঠাকুর ঘরে দাঁড়িয়ে পোশাক বদলাবে না। এগুলো কিন্তু বাস্তুতে অনেক বেশি এফেক্ট পড়ে। প্রচুর মানুষকে আমি দেখেছি, আমাকে নিয়ে ডেকেছে, গিয়ে বসে দাঁড়ান আমি একটু চেঞ্জ হয়ে আসছি, দেখি ঠাকুর ঘরে ঢুকে গিয়ে নিজেকে চেঞ্জ করে নিয়ে এলো। ঠাকুর ঘরে পোশাক পরিবর্তন করা যাবে না, ঠাকুর ঘরে কোনো আয়না রাখা যাবে না। এটার পেছনে কি ব্যাখ্যা? এটার পেছনে ব্যাখ্যা হচ্ছে ঠাকুরের প্রতিবিম্ব ওই এক সময় হয়, দেখবে যখন আমাদের ঠাকুর যখন বিসর্জন হয় তখন আমাদের প্রতিবিম্ব দর্শন হয়। ঠাকুরের প্রতিবিম্ব সবসময় দেখতে নেই, তার একটা ক্ষণ আছে, সেই ক্ষণেতেই একমাত্র দেখা হয়। ওইতে মৃত্যু, অকাল মৃত্যু ইত্যাদি বাড়তে থাকে, ওই জন্য তো ওই সময় খালি দেখা হয়, সারাক্ষণ কি দেখায়? দেখবে কিছুটা সময় দেখিয়ে কিন্তু ওটা আবার সোজা করে দেয় ব্রাহ্মণরা, দেয় তো, দিয়ে ওর উপর ফুল টুল সব চাপিয়ে দেয়। ওটা ওই সময়ের জন্য, ওটা বিসর্জনের চিহ্ন। তুমি যদি বাড়িতে ঠাকুর ঘরে আয়না রেখেছো, তাকে তুমি কি বিসর্জন যাবে বলে নাকি ভালো করার জন্য? ঠাকুরের প্রতিবিম্ব সবসময় আয়নায় দেখতে নেই। আয়নাকে অনেক সময় পোর্টালও বলা হয় না, ডিফারেন্ট ডাইমেনশনের জন্য। এটাও বলে যে অন্য একটা জগতের দরজা থাকে আয়না দিয়ে। ওটা অন্য জগৎ বলতে নয়, ওটা হচ্ছে তোমারই আর একটা জগৎ তোমায় খুলে, যে বললাম তুমি যেরাম দেখাবে সেরাম। আগেকার রানীরা বলতো না, বলো তো আমি দেখতে সুন্দর কিনা লাগছে, বলতো তো, এটা তা না, তোমারই অন্তর ওইখানে বলবে। তুমি যদি কোনো কিছু ভুল করে থাকো, তুমি যদি নিজের চোখের দিকে তাকিয়ে ওই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ওই ভুল নিজে স্বীকার করতে পারো, তোমার লাইফে যা পরিবর্তন আসবে সারা পৃথিবী দেখবে তুমি অন্য মানুষে পরিবর্তন হবে। সেটাই অন্য ডাইমেনশন, অন্য পোর্টাল। দিদি, আমাদের বাড়িতে মেনলি কোন দিকে আয়না রাখাটা সব থেকে পূর্ব শুভ? দিকে। উত্তর বা পূর্ব। উত্তর বা পূর্ব দিকে আয়না রাখা, মানে আয়নাটা উত্তর বা পূর্ব দিকে থাকবে, আমরা যখন আয়নাটা দেখবো তখন উত্তর বা পূর্ব দিকে মুখ করে দেখব, যেমন ঠাকুরের যেমন থাকে, ঠাকুরও তো একই নিয়মে। একদম একদম একদম।
আয়না নিয়ে যখন এত কথা বললাম, একটা কথা এখানে আমার অন্তত দায়িত্ব নিয়ে বলা উচিত, সেটা হচ্ছে ভাঙা আয়না বাড়িতে রেখো না। এবং অনেকের বাড়িতে আমি এটাও গিয়ে দেখেছি, ড্রেসিং টেবিলের আয়নাটা একটু ক্র্যাক হয়ে গেছে, সেখানে কোনো সেলো টেপ বা কোনো কিছু আটকে দিব্য চালাচ্ছে। এটা কিন্তু একদম উচিত নয়। অর্থনৈতিক এবং শারীরিক অবনতি কিন্তু ওইখান থেকে আসে। অনেক সময় বাড়িতে আমরা দেখি যে ঘড়িও হয়তো বন্ধ হয়ে রয়েছে, এটাও ক্ষতিকর। হ্যাঁ, আমি তো ওটা সব সময় বলছি, কোনো ইলেকট্রনিক জিনিস খারাপ বাড়িতে রাখা উচিত নয়, রাহু গ্রাস করে। আর ঘড়ি বন্ধ হয়ে গেলে তোমার সময় থেমে গেল। হয়তো সময় চলছে, সে তো অনেক ঘড়ি চলছে, পরের দিনও হবে, রাত্রিরও হবে, কিন্তু তোমার লাইফের সব কিছুতে থেমে গেলে তুমি। আর ঘড়িও আমি বলবো, পশ্চিম দেওয়ালে অনেকে ঘড়ি রাখে, পশ্চিম দেওয়ালে ঘড়ি রাখা যায় না। ঘড়িরও কিন্তু দেওয়াল হচ্ছে একমাত্র উত্তর দেওয়াল বা পূর্ব দেওয়াল, যেখানটা তোমার শুরু হচ্ছে। পূর্ব দেওয়ালের এত গুরুত্ব কেন? পূর্ব দিক দিয়ে আমাদের দিন শুরু হয়। আর পশ্চিম দেওয়ালের আমাদের গুরুত্ব কম কেন? পশ্চিম দেওয়ালে সূর্যটা অস্ত যায়, মানে আমাদের শেষ। ওটা শুরু, এটা শেষ। তাহলে বাড়ির পশ্চিম দিকে আমরা কি রাখবো দিদি? পশ্চিম, ওনাকে রান্নাঘর করছে তো, তার জন্য রেমেডি তোমাকে আগেই বললাম। রান্নাঘর করছে অনেকে, বেডরুম করছে অনেকে। উপায় নেই তো, ফ্ল্যাটে তো তোমাকে করতেই হবে। কিন্তু থাকলেও বলবো, যদি বয়োজ্যেষ্ঠরা থাকে তাহলে পশ্চিমের ঘরে থাকুক। আর যদি তোমার একান্তই তোমারও আর মানে তোমার নিজস্ব বেডরুমটাই যদি পশ্চিম দিকে হয়, কোনো যদি উপায় না থাকে, তাহলে বেডরুমটা করো, কিন্তু তোমার বেডটা যেটা হবে সেটা চেষ্টা করো ওই রুমেরই যেদিকটা পূর্ব দিক সেই দেওয়ালে রাখতে। মানে একেবারে পশ্চিমের দেওয়ালটাকে ছেড়ে ছেড়ে রাখতে রাখতে। বলছেন? পশ্চিম দেওয়ালে তো অবনতির দিক না, ওয়েস্টের জিনিসগুলো ওখানে যায়। দিদি, বাস্তু যখন একটা বাড়ির রয়েছে, তার মানে দেশেরও একটা বাস্তু রয়েছে। একদম আছে। এই যে এখন চারপাশে ধরুন এত যুদ্ধ, আমরা অনেক জায়গাতেই দেখি যে কিছু কিছু দেশ রয়েছে সেগুলো তাদের যুদ্ধ লেগেই রয়েছে, কিছু না কিছু তাদের চলছেই। এগুলোও কি বাস্তুর সাথে রিলেটেড? হ্যাঁ, দেখতে হবে যে তাদের যে আহ, অভ্যন্তরীণ মানে ভিতরের স্ট্রাকচারটা কিভাবে বানানো, তাদের আহ, খাওয়া দাওয়া কীরকম তারা করে, তাদের দিনচর্যা কীরকম। তবেই তো একটা যুদ্ধ, তো তুমি বাস্তু ধরো আমার বাড়িতে আমি যেরম থাকবো সেরকম, কিন্তু দেশে তো সবাইকে নিয়ে মানসিকতাটা তৈরি হয়। আর অবশ্যই একটা বাস্তুর এফেক্ট আছেই আছে, কারণ ওটাও তো সেই বাস্তুই, ওটাও তো সে কোনো একটা দিক, কোনো একটা এনার্জি। যদি আমাদের পূর্ব দিকের যদি এনার্জি থাকে, তাহলে পশ্চিমেও তো সে পশ্চিমের এনার্জি আছে। তাহলে যদি আমার বাড়ির দিকের যদি সেইটা হয়, তাহলে দেশেরও তো তাই হয়। এবং সেটা মানে ওভারঅল সব মানুষের উপর পড়ে। সবার উপর পড়ে। এ ধরো আমাদের হিমালয় কোথায় আছে অবস্থিত বলো? উত্তরে। উত্তরে। তা তার হাওয়াটা ভালোটা আমরা পাই, যদি সেটা না থাকতো তাহলে কি হতো? ক্ষতি হতো না? হ্যাঁ কি না? সে তো বটে। তাহলে অনেক কিছু থেকে হিমালয় আমাদের বাঁচায়। তাহলে কেন বাঁচা? তাহলে সে ওটা কি বাস্তুর কোনো এফেক্ট নয়? হাওয়াটা কি কোনো বাস্তুর এফেক্ট নয়? ওটা তো একটা এনার্জি, আর তো কিছু নয়। আমরা সব সময় ওকে প্রোটেক্ট করে রাখতে চাই ভালোভাবে, তাও আমরা সেটাও নষ্ট করছি। সেটা নয় অন্য প্রসঙ্গ, কিন্তু এটাও তো একটা এনার্জি। উত্তরে গেলে আমাদের শরীর ভালো হয়ে যায়, নিশ্চয়ই তার একটা হাওয়া ভালো বলেই তো সেই আমাদের আমরা বললামই না উত্তরে যাই তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো হবে, এটা বলি তো। হ্যাঁ, পশ্চিমের দিকেও কিন্তু আমরা আগে হয়। যেতাম। তাহলে এনার্জি ভালো বলেই তো, তাহলে সেটা বাস্তুর এফেক্ট নয়? হিমালয়টা যদি একটা পাহাড় হতে পারে, কিন্তু তার এফেক্টকে আমরা পাচ্ছি না? প্রত্যেকে পাচ্ছি, দেশের সকলে পাচ্ছি সমানভাবে। তাহলে যদি একটা বাড়ির বাস্তু কাজ হয়, তাহলে একটা দেশেরও বাস্তু, এবং সেটা কিন্তু সবার ওপরেই কম বেশি বর্তাবে। তাতে তুমি চাও আর না চাও, তুমি এফেক্টটা পাবে। দিদি, আপনি আপনার যেহেতু আপনি সদ্গুরুর কাছে দীক্ষিত, আপনাকে প্রায়ই সাউথের দিকে যেতে হয়। সেখানে কি দেখেন, সেখানকার মানুষ কতটা বাস্তু মানেন? পুরোটা। এবং শুধু বাস্তু মানে তা নয়, তারা যা যা নিয়মগুলো পালন করার কথা পুরাতন সব প্রাচীন গ্রন্থেতে বলা আছে, তারা পুঙ্খানুপুঙ্খ মেনে চলেন। তারা কি শিক্ষিত নন, নাকি তারা মানে আমাদের থেকে কি অশিক্ষিত বলতে হবে যে তারা সেগুলো মেনে চলেন? পুঙ্খানুপুঙ্খ মেনে চলেন। শাস্ত্রকে ওরা অনেক ভালোবাসে, এবং নিজেদের যে ধর্মের যে জিনিসগুলো তারা ভীষণ শ্রদ্ধার সঙ্গে বিশ্বাসের সাথে মেনে চলে।
আমি যদি আদিযোগী বা ওই জায়গাটার কথা বলি, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, কয়েক মাইল দূর থেকে এনার্জিটা বোঝা যায়। যখন আমরা গেট দিয়ে ঢুকছি, আমাদের বলছে বেশ কিছুটা হেঁটে তবে ওই মূর্তি, ওখান থেকে ভাইব্রেশন বুঝতে পারছি আমরা, ফিল energy। করা যায়। ভীষণ মানুষ, তুমি না গেলে কল্পনা করতে পারবে না জায়গাটা কীরকম। তুমি যখন ওখানে যাবে তুমি সব ভুলে যাবে। কেন? ওখানে প্রত্যেকটা জিনিস নিয়ম মেনে করা হয়েছে, বাস্তু মেনে। ভীষণ। যখন আমরা ধ্যানলিঙ্গের ভিতরে ঢুকছি, যাচ্ছি, ওখানে তো একে তো মৌনতা অবলম্বন করতে হয়, ঠিক আছে, ওটা তো একটা নিয়ম। কারণ তুমি বিশ্বাস করবে না, যখন ওখানে বসবে তোমার মনে হবে তুমি পালকের মতন হালকা, তোমাকে কিছু করতেই লাগবে না। আর ওখানে একদম বলাই আছে যে মেডিটেশনের চেষ্টা করার দরকার নেই, কারণ তুমি ওখানে বসলেই ঠান্ডা হয়ে যাবে তো। আর ওই যে ওপরে যে তাঁবার যে ওইটা দেওয়া আছে, একদম যে মাকু আকৃতির করা আছে, ওটাতে না, যেমন ইউনিভার্সের ওং যে ধ্বনিটা, ওইটা কিন্তু হয়। আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, মানে এত সেখানে পবিত্রতা, এত বিশ্বাস, এত সুন্দরভাবে জিনিসটা তৈরি। ওখানে না আছে লোকেদের তাড়াহুড়ো করার ইয়ে, তুমি সারা দিন বসে থাকতে চাইলেও তোমাকে ওখানে কেউ ওখান থেকে বার করে দেবে না। এবং যেটা আদিযোগীর যে মূর্তি, চারপাশে তুমি থাকো, তুমি বুঝতে পারো, তোমার আসতে ইচ্ছা করবে না। না ওখানে পাণ্ডাদের লড়াই আছে, না তোমার টাকা পয়সা তোমার থেকে চাইবে, তুমি না দিলেও তোমাকে ওখানে বসে থাকতে দেবে, আর তুমি 10 টাকা দিলেও তোমাকে একইভাবে বসে থাকতে হবে। আর ওখানে কোনো এসবের ব্যাপার নেই, যার জন্য মন আরও ঠান্ডা, আরও শান্ত থাকে। কি এনার্জি তুমি ভাবতে পারবে না, যতক্ষণ না তুমি ওখানে যাবে তুমি মানে বুঝতে পারবে না কেন মানুষ ওখানে গিয়ে এত আত্মতুষ্টিতে থাকে, এত ভালো থাকে। এবং ওনার যে পদ্ধতিগুলো, সেগুলো কিন্তু সেই সে তো কবেকার, আজকের 5,000-7,000 বছর আগেকার সব ধ্যানের যে প্রক্রিয়া। হ্যাঁ, ক্রিয়াযোগ তো আমাদের বহু তুমি প্রাচীন। বিশ্বাস করবে না, ওইগুলো যখন মানে মানুষ যখন কেউ কি করছে বলো তো, একটা সেশন হচ্ছে, শিখছে, ছেড়ে দিচ্ছে, সেই এফেক্ট। আর এই যে আমি প্রতিনিয়ত তাকে নিয়ে যে বহন করে যাচ্ছি, এত ভালো উইদাউট মেডিসিনে। এই আজকে আমার ধরো 52 ইয়ার্স ওল্ড, আমি ধরো উইদাউট মেডিসিনে থাকি, এবং আমার যখন মেনোপোজের সময়, আমি বুঝতেই পারিনি কিভাবে ওই সময়টা চলে গেলাম। অনেকে অনেক কিছু বলে এই হট ফ্লাশ হয়, এই হয়, ওই হয়, মুড সুইং হয়, আজকে ইয়ে হচ্ছে, আজকে কান্না পাচ্ছে, আজকে এরম হচ্ছে, শরীর হালকা হয়, লোয়ার পোর্শনের ব্যথা হয়, কিচ্ছু বুঝতে পারলাম না। এত হাসি খুশি আমি সেই সময়টা পার করে দিলাম, তুমি বিশ্বাস করবে না। ইনার ইঞ্জিনিয়ারিং যে কী, সত্যি ওটা ইনার ইঞ্জিনিয়ারিং। এবং ওই যে বললে সাউথের লোকেরা এত মানে এবং এত বিশ্বাস করে, তুমি একটা কথা বললে না, তোমাকে ওরা 4টে সঠিক যুক্তি দিয়ে তোমাকে চুপ করিয়ে দেবে। আমি কিন্তু ওই জন্য মানে আমি সত্যি ওদের কুর্নিশ দিই, যে আপনাদের মানে ওনাদের জন্যেই বোধহয় আজকে আমাদের সনাতনী এখনও আছে বেঁচে। এবং প্রত্যেকটা বাড়ির সামনে এই যে সদর দরজা ধোয়া, সকালবেলা উঠে ওই যে আলপনা দেওয়া, প্রত্যেকে সকালবেলা উঠে স্নান করে সেরে নিয়ে অন্তত একটা মন্ত্র জপ করে এই যে কপালে তিলক কাটা, এটা কি এমনি? তারা কি কোনো ফল পাচ্ছে না বলে শুধু করে যাচ্ছে দিনের পর দিন? সে হয়তো খুব দরিদ্র, কিন্তু তারও বাড়ির সামনেটা ধোয়া এবং একটা আলপনা দেয়া আছে। আলপনাটা ওই চালগুঁড়ির, যে পজিটিভ এনার্জিটা ঘরে যাওয়ার জন্য। তাদের তো খুবই অবস্থা, তারা সেরকম নয়, বাড়ি নেই, গাড়ি নেই, হয়তো একটা ছোট্ট চালার মধ্যে রয়েছে, সেখানেও কিন্তু ওটা করা আছে। তার মানে আমি চালাতেই থাকি আর অট্টালিকাতেই থাকি, ঈশ্বরের প্রতি, বাস্তুর প্রতি কিন্তু আমার সেই বিশ্বাস ভরসাটা ওদের আছে। এবং মানে প্রত্যেকে, সেই সদ্যজাত থেকে আর 90 বছর, সবাই কিন্তু সকালবেলা স্নান করে নেয়, সবাই দেখবে মাথায় একটা করে তিলক কেটে ঘুরে বেড়াচ্ছে। কেন? মাথায় ফুল লাগানো এমনি, বাতাবরণটাই অন্য। আমি দেখলাম তো গিয়ে, এবং বারবার যাই, ওই টানেই চলে যাই আমি। আমরা যদি ধরুন আপনি সাকসেসের দিক থেকেও দেখেন, সাউথ কিন্তু ভীষণ সাকসেসফুল। ওই জন্যই সাকসেস। ওই যে বললাম তোমাকে এনার্জিটা মানতে হবে, তুমি কিচ্ছু মানতে হবে না, বাস্তু মানতে হবে না, অ্যাস্ট্রোলজি মানতে হবে না, কিচ্ছু মানতে হবে না, এনার্জিটা মানো। সায়েন্স যদি বলছে এনার্জিটা মানো,
যেই তুমি এনার্জি মানতে আরম্ভ করবে, তোমার তো অনেক কিছু নিয়মকানুন চলে এলো। তখনই একটা দিকে পূর্ব দিকে এনার্জি পজিটিভ, পশ্চিম দিকের এনার্জি নেগেটিভ। তখন পূর্ব দিকের কিছু না করে পশ্চিমের যাতে এনার্জিটা ভালো থাকে তার জন্য একটা রেমেডি। ওরা তো ওগুলো করে করেই আজকে ভালো আছে। তোমায় কিচ্ছু মানতে হবে না, শুধু এনার্জিটা মানো। তুমি বিশ্বাস করবেন ওই জায়গার ওই পুরো পুরো মানে পুরো জায়গাটারই একটা এনার্জি আলাদা, তোমার আসতে ইচ্ছা করবে না। এবং যখন ট্রেন থেকে নেবে, যখন আমি জিজ্ঞাসা করছি যে যেতে হবে, প্রথমবার যখন গেছিলাম, যখন আমি বলছি যে আমি এরকম আদিযোগের ওখানে, ওরা কিন্তু ধরো সে তো একজন ড্রাইভার, সে কিন্তু নমস্কার করে বলছে হ্যাঁ চলুন, আমি আপনাকে ওই যে আদিযোগীর নাম করেছি তাই নমস্কার করে বলছে চলুন আমি ঠিক পৌঁছে দিচ্ছি ওখানে। এবং সেই নমস্কারের মধ্যেও না একটা কিরম আন্তরিকতা আছে, যে হ্যাঁ মানে সত্যি বিশ্বাসের সাথে সে জিনিসটাকে নমস্কার করছে। আমাদের এখানে বলবে ও কিছু হয় না, হয় না নয়, এনার্জি সবার জন্যই সমান, আর ওখানে সবাই ইকুয়াল। না, একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, ধরুন এই ধরনের সাবজেক্ট, আধ্যাত্মিকতা বলুন, বাস্তু বলুন, এগুলো নিয়ে যখন মানুষ আলোচনা করে, আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন তারা মনে করেন এটা প্রচণ্ড গ্রাম্য গাইয়া একটা ভালো অশিক্ষিত তো। সাবজেক্ট। আর শিক্ষিত মানে কি? খালি তর্ক করব, ভুলভাল ডিসিশন নেবো, বেলা অবধি ঘুমাবো, রাত্রে মদ্যপান করবো, এটাই কি শিক্ষিত? নাকি মরা মাছগুলোকে খাবো, এটাই কি শিক্ষিত? যদি তাই হয় তাহলে আজকে আমি অশিক্ষিত, আমি ভালো, গেঁয়ো অশিক্ষিত আমি ঠিক আছি, আমি ওদের থেকে অনেক ভালো আছি। কেন? আমি আমার ধর্মকে ভালোবেসে সনাতনী মতে নিজের লাইফটাকে কাটাচ্ছি। তাতে যদি আমি অশিক্ষিত হই, আমি আমি খুব হ্যাপি যে আমি অশিক্ষিত, আমার শিক্ষিতর দরকার নেই, এটা বলতে পারি। তবে তুমি মেনে চললে তুমি বুঝতে পারবে, যে বিশ্বাসের সাথে মেনে চলবে সে বুঝতে পারবে যে কি করছিল না আর কি করছে, এই যে ডিফারেন্সটা সে ঠিক বুঝতে পারবে। দিদি, আজকে অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, ভীষণ ভালো লাগলো, অনেক তথ্য পেলাম, অনেক ধন্যবাদ আপনাকে। খুব ভালো থাকবেন। তোমরাও ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।